এবার ঈদেও আমি নানার বাড়ি বেড়াতে যাচ্ছি। সাধারণত আমি যেখানেই যাই আমার জানের জান দোস্ত জিসানকে নিয়ে যাই, কিন্তু এবার জিসানকে নিতে পারিনি। ওরা ওদের মামা বাড়ি বেড়াতে গেছে, তাই আসলে ওরা ছাড়া কোথাও যেতে মন চায় না। আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসছে। লাফিয়ে উঠে গেলাম বাসে। বুঝেনি তো, এতক্ষণ পর একটা বাস আসছে। অনেক মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি না উঠলে সিট পাবো না। একটা জানালার পাশে সিটে বসলাম। ইয়ারফোন প্লাস মোবাইল প্লাস আমি। এখন শুধু শান্তি আর শান্তি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মনোযোগ দিয়ে গান শুনছি চোখ বন্ধ করে। কিছু দূর যাওয়ার পর বাসটা দিল একটা ব্রেক, আর আমার শান্তি শেষ। খাইছি একটা বাড়ির সামনে সিটে। ভাগ্য ভালো মাথা ফাটেনি। মন চাচ্ছিল বাসের চালকটারে দুইটা থাপ্পড় দেই। আসলে চালকটা আমার চেনা ছিল তো, তাই আর কিছু বলিনি। বাস থেকে দেখছি অনেকেই নেমে গেছে। বাসটা এখন অনেকটাই খালি। আসলে এই বাসগুলো এইরকমই, এই খালি আবার এই মানুষ আর মানুষ। আবার আমি গান শুনে মনোযোগ দিলাম। বাস চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর বাসটা আবার একটা খুব জোরে ব্রেক ধরলো। এইবার আমার মাথা পুরো গরম হয়ে গেছে। মন চাইছে বাসের চালককে সিটে বসে আমি নিজে যাই চালাতে। উঠে যাচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে বাসে উঠে আমার দিকে আসছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো বিদেশি মেয়ে। চুলগুলো খোলা, চোখ দুটো মায়াবী। আপনারা তো জানেনই আমি মায়াবী চোখের পাগল। এক কথায় মায়াবী চোখ দেখলেই প্রেমে পড়ে যাই। টি শার্ট জিন্স প্যান্ট গায়ে, দেখে মনে হচ্ছে কোনো বড়লোক পরিবারের মেয়ে। আমি আবার বড়লোকদের তেমন পছন্দ করি না, কারণ তারা গরিবদের সম্মান করতে জানে না। তারা এইটা বুঝে না মারা গেলে তাদের টাকা পয়সা তাদের কোনো কাজেই আসবে না। তারা ভুলে যায় তাদের টাকার উপর গরিবের একটা হক আছে, যাকাত বা দানের মাধ্যমে তা আদায় করতে হয়। কিন্তু মুসলিম হয়েও তারা অনেকেই তা মানে না। আর যদি আমাদের দেশে সব বড়লোক যাকাত দিত বা দান করত, তাহলে কোনো গরিবকে না খেয়ে মরতে হতো না। এটা দেখছি এদিকেই আসে। আমি বসতে পারি? সে স্পষ্টভাবে বাংলা বলতে পারেনি। বিদেশি মানুষ যেভাবে বাংলায় কথা বলে সেও ঠিক সেইভাবেই কথা বলছে। জি, বসতে পারেন। আমার পাশে সিটে বসলো। আমি বুঝলাম না সে এত সিট খালি থাকতে আমার পাশেই কেন বসলো। বসলে বসুক, তাতে আমার কি। আমি বসে বসে গান শুনি। গান শুনছি আর চোখে মেয়েটাকে দেখছি। মেয়েটি বারবার আমার দিকে তাকাচ্ছে, মনে হয় কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কিছু কি বলবেন? আসলে মানে কি হলো? কিছু না। ও। আমি আবার গান শুনে মনোযোগ দিলাম। আসলে মেয়েটার দিকে তাকাতে না চাইলেও কেন জানি বারবার তাকাচ্ছি, নিজেও জানি না। নাকি আমি এই মেয়ের প্রেমে পড়ে যাচ্ছি? না জিহাদ, তুই এত বড় ভুল করতে পারিস না। বড় লোকের সাথে গরিবের কখনো প্রেম হয় না। তারপরে মেয়েটা বিদেশি, তার সাথে আমার কখনো যায় না। নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর, এই যে শুনছেন? জি বলেন। আসলে আমি হারিয়ে গেছি। মেয়েটার কথা শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? সত্যি। কিন্তু কিভাবে হারিয়ে গেলেন? আসলে আমি আমেরিকায় থাকি। এইখানে আমার চাচার বাড়িতে বেড়াতে এসেছি। তো হারিয়ে গেলেন কিভাবে? আসলে আমার চাচাতো বোন এবং তার বান্ধবীদের সাথে শপিং করতে মার্কেটে আসছিলাম। কথা বলতে বলতে হাঁটছিলাম। আমার এমন সময় আমার একটা শাড়ির উপর চোখ যায়। খুব পছন্দ হয়েছে, তাই আমি শাড়িটা দেখছিলাম মনোযোগ দিয়ে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমার চাচাতো বোন এবং তার বান্ধবীরা কেউ নেই। বিশ্বাস করেন, মেয়েটার কথা শুনে মন চাইছিল মেয়েটার বাসা থেকে ধাক্কা দিয়ে বাসায় কর্ণফুলী নদীতে ফেলে দিতে, নাইলে নিজেই ঝাঁপ দেই। আল্লাহ, তুমি আমার কপাল এইখানে এগুলো দাও। কপাল করে কটা বন্ধু পাইছি, কিছু মেন্টাল আর কিছু সেন্টিমেন্টাল। আর এখন কপাল করে একটা ক্রাশ পাইছি, এটাও দেখি। থাক, আর বললাম না। অনেক কষ্টে নিজের রাগটা ঠান্ডা করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আরে আপনি জীবনে কোনোদিন শাড়ি দেখেন নাই যে চোখ ঢুকাই দিয়ে দেখতে হচ্ছে আপনার? খানিকটা ধমক দিয়ে বললাম। আমার ধমক শুনে সে একদম বাচ্চাদের মতো চেহারা করে ফেলেছে। আর একটু হলেই কান্না করে দিবে এমন অবস্থা। সত্যি এখন খুব কিউট লাগছে মেয়েটাকে। সরি, আমার শাড়ি খুব ভালো লাগে, তাই একটু। আচ্ছা, আপনি তাদের খুঁজেননি? অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। তো আপনি এই বাসে কেন উঠেছেন? আসলে আমি তাদের খুঁজতে খুঁজতে শপিং মল থেকে বাইরে হয়ে যাই। রাস্তায় হাঁটছি, এমন সময় দেখলাম দুইটা ছেলে আমার পিছু নিয়েছে, তাই আমি ভয়ে বাঁচে উঠে গেছি। ও,
কিন্তু আপনি এত জায়গা থাকতে আমার পাশে এসে কেন বসলেন আর আমাকে এত কথা বললেন? এখন আমি যদি আপনার কোনো ক্ষতি করে দিই? আসলে আপনাকে দেখে আমার ওরকম মনে হয়নি। কিরকম? মানে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো। তাই নাকি? হুম। কারো চেহারাতে লেগে থাকে নাকি সে ভালো নাকি খারাপ? তা তো লেখা থাকে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করতে। আর তাছাড়া আমার আর কোনো উপায় নেই। এত রাতে আমি আর কোথায় থাকবো? তাও ঠিক, রাত এখন 9টা বাজে। একা একটা মেয়ে যাবে কোথায়? তাকে সাহায্য করাটা আমার কর্তব্য। যে কোনো মূল্যেই তাকে আমার সাহায্য করতে হবে। আর তার মনে আমার প্রতি যে বিশ্বাসটা কিভাবে নষ্ট করব? আমি মনে মনে ভাবলাম, আচ্ছা আপনাকে আমি সাহায্য করব, আপনি আমায় পুরোপুরি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করছি তাই তো আপনার সব কিছু বললাম। আচ্ছা আপনার কাছে মোবাইল নেই? আছে, কিন্তু বাংলাদেশি সিম ছিল না, তাই চাচার বাসায় রেখে আসছি। ও আচ্ছা, আপনার কোনো নাম্বার মুখস্থ নেই? একটা আছে, কিন্তু ওইটা বাড়ির নাম্বার। আসলে আমেরিকায় আমাদের 2টা বাড়ি আছে, ওইটায় তেমন কেউ যায় না। আচ্ছা ওইটাই দিন, বারবার চেষ্টা করবো যদি কেউ ধরে। সে নাম্বার দিল, আমি কল দিলাম, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আচ্ছা পরে দিয়েন, মনে হয় কেউ নাই, তাহলে এতক্ষণ ফোন রিসিভ করতো। কল কেটে দিলাম। আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম জাকিয়া চৌধুরী। আপনার? জাহিদুল ইসলাম জিহাদ। আরে আমাদের দুজনের নামের তো খুব মিল, জিহাদ জাকিয়া। হুম। তারপর কিছুক্ষণ নীরবতা। আচ্ছা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আসলে আমি গ্রামে থাকি, এবার ঈদে শহরে আমার আন্টিদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ও হুম বলে আবার গান শুনে মন দিলাম। কিছুক্ষণ পর আমি তার দিকে আর চোখে তাকালাম। সে এক মনে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আমার খুব লজ্জা লাগছিল। এইভাবে কি দেখছেন? সে আমার কথা শুনে চমকে উঠে আমার দিক থেকে তার দৃষ্টি সরিয়ে নিয়েছে। কই কিছু না তো। আচ্ছা আপনি মোবাইল ছাড়া কিভাবে থাকেন? আমি তো মোবাইল ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। আসলে আমারও মোবাইল ছাড়া ভালো লাগে না, আর আপনি তো একা একা বসে গান শুনছেন, তো আমি আর কি করব? আসলেই তো আমি এটা বোকার মতো কাজ করেছি। তাকে একা ছাড়া উচিত হয়নি আমার। আমি মনে মনে ভাবলাম, মোবাইল ছাড়া তো আমার 1 মিনিটকে 60 সেকেন্ডের মতো লাগে। আমার কথা শুনে সে হাসতে হাসতে শেষ। আসলে মানুষকে হাসাতে আমার খুব ভালো লাগে। আমার মনে হাজার কষ্ট থাকলেও আমি মানুষকে হাসাতে চেষ্টা করি, তাতে সেই হাসি দেখে নিজের কষ্টটা দূর করার চেষ্টা করি। মেয়েটাকে হাসলে খুব মায়াবী লাগে। তাহলে কি আমি তার প্রেমে পড়ে যাচ্ছি? না, তা কখনো হতে দেওয়া যাবে না। তার সাথে আমাকে কখনো মানাবে না। আপনি তো খুব মজার কথা বলেন। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা আমার একটা কথা রাখবেন? কথাটা সে এত সুন্দর করে বলছে, দেখে মনে হচ্ছে কোনো ছোট্ট বাচ্চা। পুরোটাই মায়া মেয়েটার ভেতর, যা আমাকে তার প্রতি দুর্বল করে দিচ্ছে। তার প্রেমে পড়ে যাচ্ছে আমি বারবার। এখন সে যদি আমার কাছে আমার কলিজাটাও চায়, আমি হাসি মুখে তাকে সেইটা দিয়ে দিতে পারবো। হা হা, আমি কি বোকা দেখলেন? সহজেই মানুষের কথাই গলে যায়, তাই সবাই সহজেই কষ্ট দিতে পারে। কিছু বলছেন না কেন? তার কথায় আমার হুঁশ ফিরল। বলেন, ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। আমরা কি বন্ধু হতে পারি? আসলে আপনাকে আর আপনি আপনি বলতে ভালো লাগছে না। প্লিজ না বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, উই আর নাও ফ্রেন্ডস। তো এখন আপনি আপনি না বলে কি তুই তুই করে বলবেন? আরে না, তুই করে বলবো না। আপনি আমার বড়, আপনি আমাকে তুই করে বলতে পারেন, কিন্তু আমি আপনাকে তুমি করে বলবো। ওকে, আমিও আপনাকে তুমি করে বলবো। বাবা, আপনাদের এখানে কত ভেজাল। তুই তুমি আপনি। আমাদের ওইখানে তো শুধু ইউ বললে সবাইকে সম্বোধন করে। তা ঠিক, আমাদের বাংলা ভাষায় সর্বনামের সংখ্যা বেশি, কিন্তু এইটাই একমাত্র ভাষা যা দিয়ে খুব সহজেই মনের ভাব প্রকাশ করা যায়। আর এই ভাষায় কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত ব্যক্তিগণ।
মাইকেল মধুসূদন দত্ত এক সময় বিভিন্ন ভাষায় গল্প লিখেছেন, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন বাংলা ভাষার মতো সুন্দর এবং মধুর ভাষা পৃথিবীর বুকে আর নেই। তারপরে তিনি বাংলা লিখে খুব নাম কামিয়েছেন। আর তুমি জেনে অবাক হবে যে বাংলাই একমাত্র ভাষা যার জন্য লক্ষ কোটি বাঙালি হাসি মুখে নিজের প্রাণ দিয়েছে। আমি আমার মাতৃভাষাকে খুব ভালোবাসি। সব কথা আমি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে ফেললাম। আসলে বিদেশি মানুষের সামনে নিজের দেশের ভাষা নামে এত বড় ভাষণ দিয়ে এখন নিজেকে প্রধানমন্ত্রী মনে হচ্ছে। গর্বে আমার বুক ফুলে উঠেছে। সত্যি বাংলা ভাষা খুব সুন্দর একটি ভাষা। আমরা আমেরিকায় থাকলেও বাসায় আমরা সবাই বাংলায় কথা বলি। বাংলা ভাষাটা আমরা খুব ভালো লাগে। ও গুড। কথা বলতে বলতে আমরা বাস টার্মিনালে পৌঁছে গেলাম। এর মানে এই বাসটা এর চেয়ে বেশি আর যাবে না। আমি আগে নেমে কন্ট্রাক্টরের কাছে গিয়ে দুজনের ভাড়াটা দিলাম। চলো। চলো। আমরা দুজন বাস থেকে নামলাম। রাত তখন মাত্র 9:15। আসলে এটা শহর, এখানে রাত 9টা তেমন একটা রাত বলে মনে হয় না। এখনো চারিদিকে মানুষ আর মানুষ। আর আমরা বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে বড় বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। এখানে চারিদিকে শুধু লোকের ভিড়। আর কিছুদিন পর ঈদ, তাই মানুষ তো হবেই। তাই আমি জাকিয়াকে নিয়ে একটা হোটেলে আসলাম। এদিকে আমার পকেটের অবস্থা খুব খারাপ, কিন্তু খুব খিদে লাগছে আমার। দুপুরবেলা ঘর থেকে খাবার খেয়ে বের হয়েছি। আসলে রাস্তায় জ্যাম ছিল, তাই এত সময় লাগছে। টাকাও তেমন আনি নাই, আর গাড়ি ভাড়াও একজনের চাকে দুইজনের দিতে হয়েছে। তার উপরে যদি এখন কিছু খাই তাহলে আন্টির বাসায় আর যেতে হবে না। আমি না হয় কিছু খেলাম না, কিন্তু মেয়েটাকে তো কিছু খাওয়াতে হবে। আমরা মধ্যবিত্তরা খিদের কষ্টের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারি, কিন্তু তারা বড়লোক মানুষ, খিদের কষ্টের সাথে তাদের পরিচয় নেই। তাই তাকে খাওয়ানোটা খুবই জরুরি। আমরা একটা ভালো হোটেলে ঢুকলাম। একজন ওয়েটার আসলো। স্যার কি খাবেন? জাকিয়া, তুমি কি খাবে বলো? আমার খিদে নেই। মিথ্যে বললাম। এখন যদি আমি কিছু খাই তাহলে আন্টির বাসায় যেতে পারবো না। জাকিয়া খাবারের অর্ডার দিল। আমি তাড়াতাড়ি করে 2 গ্লাস পানি খেয়ে নিলাম। আন্টির বাসায় পৌঁছাতে আরও কিছু সময় লাগবে, তাই ওয়েটার খাবার নিয়ে আসলো। আমি সেদিকে না থেকে মোবাইল টিপছি, যাতে খাবার খেতে তার কোনো সমস্যা না হয়। হ্যাঁ করো। তার কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। কি? হ্যাঁ করতে বলছি, কানে শুনো না? কিন্তু কেন? আমি তোমার মুখের ভিতর ঢোকার জন্য। আরে হ্যাঁ করো বলছি, হ্যাঁ করবে। কেন কেন করে আমার মাথা গরম করবে না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ করছি। এই মেয়ের দেখি খুব রাগ। আমি হ্যাঁ করলাম। সে আমাকে খাইয়ে দিচ্ছে। লজ্জায় আমি শেষ। আর তার চেয়ে বেশি লজ্জার বিষয় হলো রেস্টুরেন্ট ভর্তি মানুষ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হয়েছে, তুমি খাও, সবাই দেখছে। তো কি হয়েছে? তারা ভাববে তুমি আমার। বলতে গিয়েও আর বললাম না। বলো বলো। আমি তোমার কি জিএফ, তাই না? তাতে আমার কি? আমি কি কাউকে ভয় পাই? আরে এই মেয়ের তো লজ্জাশরম বলতে কিছুই নাই। আর আমি বা এসব কি ভাবছি? সে তো বিদেশে থাকে, তাদের দেশে তো এগুলো স্বাভাবিক। নাও হ্যাঁ করো। থাক, তুমি খাও। হ্যাঁ করবে নাকি গ্লাস মেরে তোমার মাথা ফাটাই দিব? ভয়ে আমি শেষ, সাথে লজ্জায়। আসলে সে কথাটা এত জোরে চেঁচিয়ে বলেছে যে এখন সবাই আমাদের দিকে এলিয়েনের মতো তাকিয়ে আছে। হ্যাঁ করো। আমি তাড়াতাড়ি হা করলাম। সে খাইয়ে দিচ্ছে, আর বাকি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আসলে এখানে 2-1টা আমার পরিচিত বন্ধু ছিল, যাদের আমি এতক্ষণ খেয়াল করি নাই। এখন দেখছি আমি তো এবার শেষ। আল্লাহ, উঠায় নাও। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছে। শুধু তারা না, মোটামুটি সবাই হাসাহাসি করছে। আর এদিকে জাকিয়া আমাকে এক মনে খাইয়ে যাচ্ছে, নিজে কিচ্ছু খাচ্ছে না। তুমি খাবে না? না। কেন? আমি নিজে হাতে খেতে পারি না। এই মেয়া বলে কি? নিজের হাতে বলে খেতে পারে না, আর এইদিকে আমাকে ভয় দেখিয়ে খাওয়াচ্ছে। বুঝতে পারছি, আমার হাতে খাওয়ার ধান্দা। তুমি খাইয়ে দাও প্লিজ। যা ভাবছি ঠিক তাই, আমার হাতে খাওয়ার ধান্দা। কি আর করার, খাইয়ে দিলাম। যেই জিদ্দি মেয়ে, আবার না বলবে আমার মাথা ফাটাই দিবে। আমার তো এখনো বিয়ে হয়নি, যদি মাথা ফাটিয়ে দেয় তো আমাকে কে বিয়ে করবে? তাই ভয়ে খাইয়ে দিলাম তাকে। কিছুক্ষণ পর, আমি একটু আসছি। কই যাও? ওয়াশরুমে যাই। কেন, তুমি যাবে আমার সাথে? নাউজুবিল্লাহ, এমন করে কেন বলছো? আমি তো এমনি বলছি। সে কিছু না বলেই চলে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। এমন সময় আমার বন্ধুগুলো আমার পাশে এসে বসলো।
আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কিরে জিহাদ, ভাবিকে পেয়ে আমাদের ভুলে গেলি? নে শুরু হয়েছে। এই ভয়ে আমি এদের সাথে এতক্ষণ কথা বলি নাই। আমার এবার ইজ্জত সম্মান সব শেষ। ওই বেটা কে তোদের ভাবি? কেন ওই মেয়েটা নাম কি রে বাবির? ওর নাম জাকিয়া আর ও আমার জাস্ট ফ্রেন্ড। তা তো দেখছি, তুমি খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আহা কি সুন্দর বন্ধুত্ব। আর কিছুদিন পর শুনবো বাবু তুমি না খেলে আমিও খাবো। ওর কথা শুনে সবাই হাসছে। হ্যাঁ রে জিহাদ, মেয়েটাকে দেখতে তো বিদেশি মনে হচ্ছে। ও বিদেশে থাকে, এখানে বেড়াতে আসছে। তোরা তার সামনে এরকম উল্টাপাল্টা কথা বলিস না। আচ্ছা, বলবো না। গুড, কিন্তু তোরা এখানে কেন আসছস? আমার মামা ঢাকা থেকে আসবে, তাই তার জন্য অপেক্ষা করছি। ও, তো তোরা কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি রে। কথা বলতে বলতে জাকিয়া চলে এলো। জাকিয়া, এরা আমার জানের জান বন্ধু। কেমন আছেন ভাইয়ারা? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। রিয়া, তোর মামা কি এখন আসবে নাকি আরো সময় লাগবে? অনেক সময় লাগবে। তোরা বাসা যা, আমরা পরে যাব। কাল সকালে দেখা হবে তোর সাথে। আমি একা হলে ওদের সাথে থেকে যেতাম, কিন্তু মেয়েটাকে নিয়ে তো আর বাইরে ঘোরা যাবে না, তাই চলে যেতে হবে। আচ্ছা যাব, কিন্তু তোরা তিনজন কেন? বাকিগুলো কই? আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ড আছে। আমাকে এখানে অনেকেই চেনে। আমি গ্রামে গেছি মাত্র কিছু বছর আগে। সবাই বাড়িতেই আছে, কাল সকালে সবাই বাহির হব। খুব গর্ব, তুই চলে আসিস সকালে। ওকে বাই, কাল দেখা হবে রে। বলেই খাবারের টাকা দিতে যাচ্ছে এমন সময়। কই যাও? খাবারের টাকা দিতে যাচ্ছি। আমি টাকা দিয়ে দিছি। কেন, আমি কি তোমাকে বলছি টাকা দিতে? কি ভাবছো তুমি? তুমিই চালাক, আমি কিছুই বুঝি না। তোমার পকেটে যে টাকা নাই সেটা আমি খেয়াল করছি। যখন তুমি বাস কন্ট্রাক্টরকে টাকা দিছো তখনই। তোমার পেটে খিদা থেকেও নিজে না খেয়ে তুমি আমাকে খাইয়েছো আর নিজে পানি খাচ্ছ। আমি কি সেটা বুঝি না? কিন্তু আর কোনো কিন্তু না, চুপচাপ চলো বলছি। আচ্ছা কিন্তু চুপ। আমি আর কোনো কথা না বলে চুপচাপ হাঁটা ধরলাম। এই মেয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। একটু রাগী হলো, কিন্তু মেয়েটার মন থেকে খুব ভালো। আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসলাম। এখানে ভালো মোবাইলের দোকান পাওয়া যাবে? সামনে একটা খুব ভালো মার্কেট আছে, ওখানে ভালো ভালো মোবাইল পাওয়া যায়। কেন, তুমি মোবাইল কিনবে নাকি? চলো। তাকে নিয়ে একটা খুব ভালো মোবাইলের দোকানে ঢুকলাম। আসেন স্যার, কি ধরনের মোবাইল দেখাবো? তাকিয়া, তুমি দেখো তোমার কি ধরনের মোবাইল প্রয়োজন। ভাইয়া, নতুন এবং খুব ভালো মোবাইল দেখান। ওকে ম্যাম। তারপর তিনি রিয়েলমি 6 প্রো মোবাইলটা দেখিয়ে, ম্যাম এই মোবাইলটা মার্কেটে নতুন, আপনি নিতে পারেন। আপনার কোন কালার লাগবে চয়েস করে নিন। তুমি চুজ করো কোন কালারটা নিব। আমি কেন? তোমার মোবাইল তুমি চয়েস করো। বেশি কথা বলো না, চুপচাপ চয়েস করতে বলছি করো। আচ্ছা ভাইয়া, ব্লু কালারটা নাও, এটা খুব সুন্দর। ওকে, তাহলে আপনি ব্লু কালারটা প্যাক করে দিন। কিন্তু দাম কত? স্যার মাত্র 33,000 টাকা। দাম শুনে আমি মৃদু স্ট্রোক করে ফেলছি। 33,000 টাকা! আবার বলে কিনা মাত্র। মন চাইছিল বেটারে 2টা থাপ্পড় দিই। তাকে কিছু বলতে যাব তার আগে, ওকে ভাইয়া, প্যাক করে দিন। তার কথা শুনে আমি বেহুশ। আর এই মেয়ে তো দেখি পানির মতো টাকা উড়াই দেখছি। মোবাইলটা নিয়ে চলে আসি এমন সময়। এই দাঁড়াও। কেন? শুধু শুধু মোবাইল কিনছি নাকি? গান লাগবে না? তা ঠিক, চলো গান লোড করে নিই। আচ্ছা, কার গান নেই বলো তো? এখন কার গান নিতে হবে তাও আমাকে বলে দিতে হবে নাকি? কেন, বললে কোনো সমস্যা হবে নাকি তোমার? আরে এই মেয়ে তো দেখি কথায় কথায় রাগ করে। আমি মনে মনে ভাবলাম, আরে রাগ করো কেন,
বলছি, আগে বলো ইংলিশ গান নিবে নাকি হিন্দি নাকি বাংলা? তিনটাই লাগবে। ওকে, ইংলিশ গানে আমার পছন্দের গায়ক হলো জাস্টিন বিবার, আর হিন্দি গানে নেহা কাক্কার, আতিফ আসলাম আর অরিজিৎ সিং। আর বাংলা গানে? এন্ড্রু কিশোর, মিনা আর আয়ুব বাচ্চু, এদের গানই খুব ভালো লাগে। তাহলে আমিও এদের গানই শুনবো। তুমি তাহলে এদের গানগুলোই নাও। তারপর গান লোড করে চলে এলাম দোকান থেকে। আমি এটা বুঝতে পারছি না, এই মেয়েটা সব আমার পছন্দের জিনিসই কেন নিচ্ছে? তার কি কোনো চয়েস নাই নাকি? কিছু জিজ্ঞেসও করতে পারি না, কথায় কথায় রাগ করে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রাস্তায়। কই, তোমার আন্টি বাসায় কখন যাব? আরো কিছু সময় লাগবে, এখন একটা বাসে উঠবো। কি, আবার বাস? না না, আর বাসে উঠতে পারবো না, খুব কষ্ট বাসে। তোমরা কিভাবে বাসে চড়ো? আমার তো অবস্থা খারাপ। ওর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসিটা আটকে রাখছি ভয়ে। এখন যদি হাসি, ও আবার আমার নাক ফাটায় দিবে। আর কোনো পথ নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমরা সিএনজিতে করেও যেতে পারি, কিন্তু আমার পকেটে মাত্র 100 টাকা আছে, আর সিএনজি ভাড়া নেবে 200 থেকে 250 টাকা। ধুর গাধা, তুমি আসলেই একটা গাধা। থ্যাঙ্কস। কেন? আমার প্রশংসা করার জন্য। আরে আমি, ধুর, তুমি আসলে একটা গাধা। আচ্ছা তুমি দাঁড়াও, আমি সিএনজি নিয়ে আসি। বলেই হাঁটা শুরু করলাম। ওই, তুমি আমাকে একা ফেলে কোথায় যাও? দাঁড়াও, আমিও যাব। কেন, আমার মতো একটা গাধার সাথে কেন তুমি যাবে? খানিকটা অভিমানে সুরে কথাটা বললাম। এই, রাগ করছো নাকি আমার সাথে? আমি কোনো উত্তর না দিয়ে হাঁটছি। এই দাঁড়াও। আমি তার কোনো কথার উত্তর না দিয়ে হাঁটছি। সে আমার পেছন থেকে দৌড়িয়ে সামনে এসে দাঁড়ালো। কি হলো, সরো সামনে থেকে। না, সরবো না। কি করবে তুমি? আমি তাকে পাশ কাটিয়ে সরে যাচ্ছি, এমন সময় সে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এরকম পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি শুধু পাথরের মতো দাঁড়িয়ে আছি। এখন আমার শরীরের উপর আমার নিজেরই কন্ট্রোল নেই। আমার ঠোঁট জোড়া তার দখলে। নিজেকে আশিকি টুয়ের নায়কের মতো লাগছে। রাস্তার মাঝে এইভাবে দাঁড়িয়ে আছি ভেবে আমার অবস্থা খারাপ, কিন্তু নিজের শরীরে কোথাও কোনো শক্তি পাচ্ছি না, যাতে আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারবো। কিন্তু আমার মন বলছে সারাটা জীবন এইভাবে থাকি, এইভাবে অনন্ত কাল কেটে গেলেও সমস্যা নেই। আমি কোনো এক মোহের মধ্যে পড়ে গেছি। তার প্রতিটা নিঃশ্বাস আমি এখন অনুভব করতে পারছি। খুব মিষ্টি একটা ঘ্রাণ আসছে তার শরীর থেকে, যা আমাকে মাতাল করে তুলেছে। তার নেশার সাগরে আমি ডুবে যাচ্ছি। তার মায়াবী চোখ দুটো এখন আমার চোখের সাথে প্রেমের কথা বলছে। মন চাইছিল সেই চোখগুলোর মাঝে আমি হারিয়ে যাই, যাতে আমায় কেউ খুঁজে না পায়। একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে। হঠাৎ সে আমাকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার ঠোঁট জোড়ার বাঁধন থেকে ছাড়াবে, আমিও খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আর কিছুক্ষণ যদি সে আমাকে এইভাবে ধরে রাখতো, আমি দমবন্ধ হয়ে নিশ্চিত মারা যেতাম। কিন্তু আমার অবুঝ মনটা চাইছে এইভাবে সারাটা জীবন থাকতে। কি, এবার রাগ কমছে? এটা তুমি কি করলে? কেন বুঝো না? কি করছি? তোমার রাগ কমাইছি। তুমি আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে এইভাবে রাস্তার মাঝে? লিপ কিস করছি তো কি হইছে? আরেকবার করবে? আসো। না থাক, আর রাগ করবো না, মাফ করে দাও। এই মেয়ে তো দেখি আমার ইজ্জত সমান সব শেষ করে দেবে। আল্লাহ, তুমি উঠায় নাও, আমার আর বাঁচার ইচ্ছা নাই। গুড বয়। হইছে, এবার চলো। একটা সিএনজি নিয়ে রওনা দিলাম আন্টিদের বাসার উদ্দেশ্যে। গাড়িতে বসে আছি জ্যামের মধ্যে, কি করবো, বিরক্ত লাগছে। তাই মোবাইল বাই করে গান শুনবো ভাবলাম, কিন্তু লজ্জায় মোবাইলটাও বের করতে মন চাইছে না জাকির সামনে আসলে। তাকে মোবাইল নিয়ে 2-3টা লম্বা লম্বা লেকচার দিলাম, আর এখন সে আমার চেয়েও দামি মোবাইল নিয়েছে। শুধু দামি বললে হবে না, অনেক দামি। কোথায় আমারটার দাম মাত্র 3,500 টাকা, আর ওরটা 33,000 টাকা। তাই আর বের করলাম না। সে এক মনে বাইরে থেকে কিছু একটা ভাবছে। কি ভাবছো? বাবা মার কথা মনে পড়ছে বুঝি? চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যাব। থ্যাঙ্কস। ইটস ওকে। আচ্ছা এবার তাহলে একটু হাসো। সে হালকা করে হাসলো। এই তো গুড গার্ল। জানো, হাসলে তোমাকে পরীর মতো লাগে। ও মা, তাই নাকি?
আর কান্না করলে? একদম ডাইনির মতো। কি, তুমি আমাকে ডাইনি বললে? তোমাকে তো আজ আমি গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই না না, প্লিজ ধাক্কা দিও না, আমি এখনো বিয়ে করি নাই। যদি গাড়ি থেকে পড়ে হাত পা ভেঙে যায় আমাকে কে বিয়ে করবে? আমার কথা শুনে সে হাসতে হাসতে শেষ, আর মেয়েটার হাসি মাখা মায়াবী মুখটা দেখতে দেখতে আমি শেষ। সত্যি এক আজব মায়া আছে মেয়েটার মুখে, যা আমাকে প্রতি মুহূর্তে মেয়েটার প্রেমে ফেলে দিচ্ছে। এইভাবে পৌঁছে গেলাম আন্টিদের বাড়ির গেটের সামনে। সিএনজি দাঁড়ালো। আমার আন্টিদের নিজস্ব বিল্ডিং এটা, তাই থাকার কোনো অসুবিধা হবে না আমাদের। অনেক রুমই আছে। গাড়ি ভাড়া জাকিয়া দিল। আমি আর কি বা করতে পারি, আমার কাছে তার কোনো উপায়ও নাই। আমরা এখন আন্টিদের বাসার দরজার সামনে। আমার মাথায় শুধু একটাই চিন্তা, আন্টিকে কি বলবো। আমি আন্টিকে এমনিতেও অনেক ভয় পাই। সাহস করে দোয়া দরুদ পরে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোর আসতে এতক্ষণ লাগলো কেন? গাড়িতে জাম ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কথা বলতে বলতে রুমে ঢুকলাম। তোর বোন কেমন আছে? ভালো। একটা সোফায় বসলাম। আন্টি এখনো জাকিয়ার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। এইটা ভেবে খুশি লাগছে, কিন্তু ভয় একটা এখনো কাটেনি। কারণ আন্টি হয়তো জাকিয়ার সামনে কথাটা জিজ্ঞেস করলে ব্যাপারটা খারাপ দেখায়, তাই হয়তো কিছু বলছে না, পরে জিজ্ঞেস করতে পারে। ভেবে দেখতে হবে কি বলবো। জাকিয়া বসো। সে আমার পাশে এসে বসলো। আমি এবার শেষ। এই মেয়েকে বসতে বলছি, তাই বলে কি সে আমার পাশে এসে বসবে? ভাগ্য ভালো আন্টি চলে গেছে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে, না হলে আমি আর স্ট্রোক করে মারা যেতাম। আমার খালাতো বোন সাথী আসলো। ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। ইসরাত কেমন আছে? ইসরাত আমার কলিজার টুকরা বোনের নাম। ভালো আছে। ভাইয়া এই আপুটা কে তোমার সাথে? খাইছে রে, এবার কি বলবো আমি? মানে আসলে কি বলবো বুঝতেছি না। আমি তোমার ভাবি। নাউজুবিল্লাহ, এই মেয়ে তো আমারে মারার প্ল্যান করছে মনে হয়। তাই নাকি? ওয়াও, আমার ভাবিটা তো খুব কিউট। কেমন আছো ভাবি? ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। এর মধ্যে ভাবি আসলো। ভাবি মানে সাথীর বড় ভাইয়ের বউ। কেমন আছো ভাবি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখে তো একদম ভালো হয়ে গেছি। তাই নাকি? দুষ্টু। ইসরাত কেমন আছে? ভালো আছে। দেখো ভাবি, জিহাদ ভাইয়া তার প্রেমিকাকে নিয়ে আসছে। সাথীর কথা শুনে আমার মন চাইছে ছাদে থেকে লাফ দিই। তাই নাকি? কই দেখি। মাশাআল্লাহ, তুমি তো দেখছি খুব সুন্দর। আমার দেবরের দেখি পছন্দ আছে। বাহ, কি কপাল নিয়ে দুনিয়াতে আসলাম। প্রেম না করে প্রেমিকা পাইলাম, আর বিয়ে না করে বউ। আমার কপালটাই কেন এমন? থ্যাঙ্কস ভাবি, আর তুমিও খুব সুন্দর। তাদের এই কথাগুলো শুনে আমি ওখান থেকে চলে আসলাম। আর বেশিক্ষণ ওখানে থাকলে আমি মনে হয় পাগল হয়ে যেতাম। আমি রান্না করে গেলাম আন্টির কাছে। কি রে, খুব খিদে লাগছে নাকি? না, তেমন খিদে লাগেনি। মেয়েটা কে? এখন কি বলবো, আন্টিকে সব খুলে বললাম। ও আচ্ছা, সমস্যা নাই। ওর সাথে সাথে ওর রুমে থাকতে পারে। আর তুই ওর বাসার নাম্বারে কল দেওয়ার চেষ্টা কর, দেখবি ঠিক কেউ না কেউ ধরবে। আচ্ছা। আরো অনেক কথা হলো আন্টির সাথে। এর মধ্যে ভাইয়া এবং আঙ্কেল কাজ থেকে আসলো। কাজ বলতে আমার আন্টিদের নিজেদেরই দোকান আছে ফার্নিচারের, ওইটা দেখাশোনা করে ওরা দুজনে। তাদের সাথেও অনেক কথাবার্তা হলো। সবাই মিলে খাবার টেবিলে বসলাম। আজ আন্টি নিজের হাতে আমার জন্য বিরিয়ানি রান্না করেছে, কারণ বিরিয়ানি আমার পছন্দের খাবার। আমার আন্টি একটু রাগী হলেও মন থেকে খুব ভালো। খাবার খেতে খেতে হঠাৎ কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা বেঁচে থাকলে হয়তো আমাকে আমার পছন্দের খাবারটা রান্না করে খাওয়াতো। আমার অজান্তেই আমার চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল বেয়ে পড়লো। সবাই কথায় ব্যস্ত, তাই কেউ খেয়াল করেনি। আমি জামা দিয়ে চোখ দুটো মুছে নিলাম, কিন্তু অবাধ্য চোখ দুটো বারবার ঝরে যাচ্ছে। তাই তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে গেলাম। উঠে সোজা ছাদে চলে গেলাম রাতের শহরটাকে উপভোগ করতে। রাতের শহরটাকে দেখতে খুব সুন্দর লাগে।
যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। এমন একটা সময় ছিল এই শহরের প্রতিটা অলি গলি আমি ঘুরে বেরিয়েছি বন্ধুদের সাথে। কতবার ক্রিকেট খেলার জন্য মানুষের ছাদে উঠেছি। আসলে শহরের খেলার মাঠ নাই তো তেমন, তাই আমরা ছাদের উপরে খেলতাম। আরো অনেক স্মৃতি মনে পড়ছে। কতই না সুন্দর ছিল দিনগুলো, খুব মিস করি সেই দিনগুলো। মৃদু মৃদু বাতাস বইছে, একদম একদম রোমান্টিক পরিবেশ চারিপাশে। আর উপরে চাঁদ তার মায়া ছড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোয় চারিদিকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কার হাত হতে পারে তা জানার জন্য কৌতূহল নিয়ে পেছনে তাকাতেই দেখি জাকি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলাম। তুমি কান্না করছো কেন? কই না তো, আমি কান্না করছি না। ও আচ্ছা, তুমি তো খুব সুন্দর করে মিথ্যা বলতে পারো দেখছি। কই মিথ্যে কেন বলবো? হইছে, আর কথা বলতে হবে না। চোখ দিয়ে এখনো পানি পড়ছে, আর উনি বলছে আমি কান্না করছি না। গাধা একটা। বলো কেন কান্না করছিলে? কিছুক্ষণ নীরবতা। আসলে মায়ের কথা খুব মনে পড়ছে তাই। ও আচ্ছা, মাকে খুব বেশি ভালোবাসো বুঝি? নিজের চানের চাইতেও বেশি। আরে গাধা, তাহলে কল দিয়ে কথা বলো তোমার মায়ের সাথে, তাহলেই তো হলো। তা কখনোই সম্ভব নয়। কিন্তু কেন? আমার মা নেই। নাই মানে? কোথায় উনি? চলে গেছে না ফেরার দেশে, যেখানে মানুষ একবার গেলে আর কখনো ফিরে আসে না। মানে তোমার মা মারা গেছে? আমার মনে হয় এখন যদি আমি হ্যাঁ বলি সে একেবারে কান্না করে দেবে। হ্যাঁ, আমার কথা শুনে সে পুরোপুরি বাক্রত হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি পড়ছে। জানো জাকিয়া, আমরা আগে এখানে ছিলাম। ওই সামনে যে বিল্ডিংটা দেখছো ওখানে। একটা বিল্ডিং এর দিকে দেখিয়ে কথাটা বললাম। ও, কিন্তু কি হয়েছিল তোমার আম্মুর? ক্যান্সার। কত বছর হলো মারা গেছেন উনি? 3 বছর। ও আচ্ছা, এগুলো বাদ দাও। ওই দেখো চাটা কি সুন্দর লাগছে দেখতে। সে এক মনে চাঁদ দেখছে, হ্যাঁ হ্যাঁ আমি তাকে। চাঁদের আলোয় মেয়েটার ওই মায়াবী মুখটার আরো 1000 গুণ মায়া বেড়ে গেছে। তার চোখের পানি চাঁদের আলোয় চকচক করছে। হালকা বাতাসে তার চুলগুলো উড়ে এসে তার মুখের মধ্যে পড়ছে। এখন তো তার চুলগুলোকে আমার শত্রু মনে হচ্ছে। তাদের জন্য আমি তার মায়া ভরা মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ওগুলো সরাতেও লজ্জা লাগছে। উফ, আর পারছি না। লাজ লজ্জার মাথা খেয়ে আমি তার মুখে আসা চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম। আমার প্রতিটা ছোঁয়ায় সে মৃদুভাবে কেঁপে উঠল। চুলগুলো সরাচ্ছি আর তাকে দেখছি। আমি একদম তার মধ্যে ডুবে গেছি। আমি আমার মধ্যে একদম নতুন এক ধরনের অনুভূতি অনুভব করছি। মনে হয় মেয়েটার মায়া পড়ে যাচ্ছি। কি আছে ওর ওই চেহারাটায় যা আমাকে সব কিছু ভুলিয়ে দিচ্ছে? মন চাইছে মেয়েটার কপালে একটা কিস করি, কিন্তু সেই সাহসটাও পাচ্ছি না। সে এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। আমি যে তার চুলগুলো সরিয়ে দিচ্ছি সে কোনো বাধা দিচ্ছে না। হঠাৎ কারো কাশির শব্দে আমি তাকে ছেড়ে একটু দূরে সরে গেলাম। ভয় আমার গলা শুকিয়ে গেছে। কে তা জানার জন্য তাদের দিকে তাকাতেই দেখি ভাবি আর আমার খালাতো বোন দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর এদিকে আমি আরেকটার জন্য স্ট্রোক করতে করতে করি নাই। রোমান্স হচ্ছে? কই না তো, তেমন কিছু না ভাবি। তাই নাকি? আমরা তো কিছুই দেখিনি। বলেই দুজনে জোরে জোরে হাসা শুরু করে দিল। আচ্ছা, এগুলো বাদ দাও, কেন আসছো সেটা বলো। কেন মানে? কয়টা বাজে খবর আছে? ঘুমাবে না নাকি শুধু রোমান্স করে সারা রাত কাটাবে? হয়েছে হয়েছে, আর হাসতে হবে না, চলো। তারপর রুমে চলে গেলাম শুতে। রুমে এসে মনে পড়লো আমার জানার জান দোস্ত জিসানকেই তো কল দেওয়া হয়নি, তাই জিসানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। এইভাবে আরো অনেক কথা হলো, সাথে জাকিয়ার কথাগুলোও তাকে সব বললাম। কল কেটে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার তার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আমি কি তাহলে সত্যি সত্যি মেয়েটা প্রেমে পড়ে গেছি? এইভাবে সারা রাত এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠি কারো মধু ডাকে। চোখ খুলে দেখি আমার মায়াবিনীটা আমার সামনে দাঁড়িয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা করবে না? তুমি যাও, আমি আসি। সে চলে যাচ্ছিল। থ্যাঙ্কস। সে আমার কথা শুনে দাঁড়িয়ে পিছনে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? কোথাও শুনেছিলাম সুন্দর মুখ দেখে ঘুম থেকে উঠলে নাকি সারা দিন ভালো যায়, তাই তোমার ওই মায়া ভরা মুখটা দেখানোর জন্য থ্যাঙ্কস ছিলাম।
আমার কথা শুনে সে তার ভুবন ভুলানো সেই হাসিটা দিল। শুধু থ্যাঙ্কস দিলে হবে না। তো কি করব? পুরো কথাটা বলার আগেই আমার ঠোঁট জোড়া তার দখলে। আজ দিনটা সত্যি আমার খুব ভালো। না হলে সকাল সকাল এমন স্বাদ কছনে পায়। সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আগামীকাল ঈদ, আজ রাতে আন্টিদের সাথে মার্কেটে যেতে হবে। আন্টি বলেছে সারাদিন ঘুরলেও সন্ধ্যার আগে যেন বাসায় চলে আসি, কারণ আন্টি খুব ভালো করে জানে আমার বন্ধুগুলো আমাকে না খাইয়ে ছাড়বেই না। আমি নাস্তা করে উঠে চলে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে। এমন সময়, কই যাও তুমি? বন্ধুদের সাথে দেখা করতে। আমিও যাব, প্লিজ আমাকেও নিয়ে যাও। আচ্ছা চলো। আসলে সে কথাটা এইভাবে বললো যে না বললে সে কান্না করে দেবে মনে হচ্ছে, তাই হ্যাঁ বললাম। দুজনে বাইরে আসলাম। এখানে সবাই আমাকে চেনে, তাই সবাই আমার পাশে এত সুন্দর মেয়েকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর এমনিতেও স্টাইল দেখে যে কেউই বলে দেবে সে বিদেশি মেয়ে। আমি সবার সাথে কথা বলছি, ছোট থেকে এখানে বড় হয়েছি, সব আপন মানুষের মতো আমার জন্য। আমি পকেট থেকে মোবাইল বের করে ইয়াসিনকে কল দিলাম। এই তোরা কোথায়? আচ্ছা তোরা ওখানে থাক, আমরা আসছি। তোরা মানে তোর ভাবিও আসছে নাকি? আরে জাকিয়ার ব্যাপারে ও জানলো কি হবে? নিশ্চয়ই রিয়াদ, ফয়সাল আর রিজভি কাল রাতের কথাগুলো ওদের বলছে। কিরে কি হলো? আগে যাইনি, গেলেই দেখতে পারবি। আচ্ছা। কলটা কেটে চলে গেলাম বন্ধুরা যেখানে আছে সেখানে। গিয়েই সবাইকে জড়িয়ে ধরলাম। খুব মিস করছি সবাইকে। আমার কান্না চলে আসছে তাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে। ওই তুই কান্না করিস কেন? এতদিন পর দেখা হলো আর তুই কান্না করছিস? কাদা একটা। তাই নাকি? তাহলে তোদের চোখে পানি কেন? আসলে আমরাও তোমাকে খুব মিস করছি দোস্ত। মনে আছে আমরা দুজন সারাদিন গেমসের দোকানে গিয়ে বসে থাকতাম? মনে থাকবে না কেন? একবার তোর আব্বু তোর যেই মাইট দিছে গেমসের দোকানে যাওয়ার জন্য, আমার কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। এই তুমি তো বন্ধুদের পেয়ে আমাকে ভুলে গেলে। ও সরি। আমি আর কিছু বলার আগে, ভাবি কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। এ এমন ভাবে কথা বলছে যেন আমার সত্যিকারের বিয়ে করাবো। এই তোরা ভাবি ভাবি করছিস কেন? তোদের ভাবি কে? কেন আমি ওদের ভাবি? কেন তোমার কোনো সমস্যা আছে? আরে বেটা, ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? আর এত কিউট একটা ভাবি কয়জন পায়? ঠিক আছে ভাইয়া, কিন্তু এই গাধাটা তো সেটা বুঝে না। ঠিক বলছো ভাবি, এটা এমনিতেও গাধা। তোরা আমার বন্ধু হয়ে ওর পক্ষে বলছিস? যা, তোদের সাথে আর কথাই বলবো না। হয়েছে, আর ঢং করতে হবে না। আমরা জানি তুই আমাদের সাথে কথা না বলে 1 মিনিটও থাকতে পারবি না। আচ্ছা চল কোথাও ঘুরতে যাই, কিন্তু আজ বেশিক্ষণ থাকতে পারবো না। আন্টি সন্ধ্যার আগে বাসায় যেতে বলেছে, মার্কেটে যেতে হবে। চল আমাদের বাসায়, পাপিকে আজ সবার বাসায় নিয়ে যাব। তাই নাকি? সুইট ভাইয়ার আমার। 10টা না 20টা না, একটা মাত্র কিউট ভাবি। কি বলিস জিহাদ? আমি আর কি বলবো, সব তো তোরাই বলছিস। তারপর সবার বাসায় একবার একবার করে ঘুরতে গেলাম। এত খাবার খেতে খেতে আমি আর হাঁটতে পারছি না। সাথে আমার বন্ধু নামের শত্রুগুলো সবাইরে বলে দিছে যাকে নাকি আমার হবু বউ। আমার ইজ্জত সম্মান সব শেষ। আল্লাহ দড়ি ফালাও, আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে থাকবো না। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তাই সকলের থেকে বিদায় নিয়ে চলে এলাম আন্টির বাসার উদ্দেশ্যে। এসে দেখি সামনে ভাবি। হয়েছে, এবারও আমার ইজ্জত সম্মান সব শেষ করবে। তা কেমন কাটলো তোমাদের সারাদিন? হ্যাঁ আমি খুব ভালো। তা তো কাটবেই। আচ্ছা ভাবি, তোমাদের সবার আর কোনো কাজ নাই? শুধু শুধু আমার মতো নিষ্পাপ একটা ছেলের ইজ্জত সম্মান নিয়ে কেন টানাটানি করো সবাই? হইছে হইছে, আর ঢং দেখাতে হবে না। জিএফ নিয়ে আসি বলে নিষ্পাপ ছেলে। এদের সাথে কথাই পারবো না। আমি বরং এখান থেকে পালাই বলে দিলাম একদর। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, মার্কেটে যেতে হবে তাই কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সবার সাথে রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। আমি, জাকিয়া, ভাবি, আন্টি, সাথী আর আমার ভাইয়া। আঙ্কেল আসেনি, কারণ দোকানে অনেক কাজ আছে তাই। আমরা অনেক শপিং করেছি। শপিং করতে করতে কখন যে রাত 12:30 বেজে গেছে খেয়ালই করিনি। আমি আমার জন্য একটা নীল রঙের পাঞ্জাবি নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি আর একজোড়া জুতো নিয়েছি। আমার ভাইয়াও সেম জিনিসই নিয়েছে। আমাদের ছেলেদের জিনিস নিতে মাত্র 10 কি 15 মিনিটের মতো লেগেছে, কিন্তু এই মেয়েগুলো জিনিস নিতে সারা মার্কেট ঘুরতে হয়েছে। তাতেই সব সময় চলে গেছে। চাকিয়ে দেখলাম একটা নীল রঙের শাড়ি নিয়েছে, তাকে দেখে সাথীও একটা নীল রঙের শাড়ি নিয়েছে।
তাদের এগুলো দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ দুজনই শাড়ি নিয়েছে ঠিকই, কিন্তু একজনও শাড়ি পরতে পারে না। আরও অনেক কিছু নিয়ে আমরা বাসায় চলে এলাম। যাকে আমি আস্তে করে বলছিল শপিংয়ের টাকা সে দিতে চাই, কিন্তু আমি তাকে মানা করেছি, কারণ আন্টি আগেই বলেছে ও আমাদের মেহমান, ও সব কিছু দায়িত্ব আমাদের। এখন যদি সেই কথাটা আন্টিকে বলে আন্টি মনে কষ্ট পেতে পারে, তাই তাকে কিছু না বলতে বললাম। তাই সে আর কিচ্ছু বলল না। বাসায় এসে শুয়ে পড়লাম। খাবার আমরা হোটেল থেকেই খেয়ে আসি। বাসায় একটা কল দিলাম, সবার সাথে কথা বলে ঘুম দিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে পাঞ্জাবি পরে আমি, ভাইয়া আর আঙ্কেল মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ শেষে সবাই কোলাকুলি করে বাসায় চলে এলাম। বাসায় ঢুকেই তো আমি পুরো অবাক, এইটা আমি কি দেখছি। জাকিয়া আমার সামনে দাঁড়িয়ে নীল শাড়ি পরে, তাকে একদম নীলপরীর মতো লাগছে। নীল শাড়ি, নীল নীল চুড়ি, মেয়েটা এমনিতেই খুব কিউট। তার উপরে নীল শাড়িতে ওর কিউটনেস আরো 1000 গুণ বেড়ে গেছে। এই মেয়ে নিশ্চিত আমাকে পাগল করে ছাড়বে। এই মেয়েটা এত কিউট কেন, একদম নীলপরীর মতো লাগছে। সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে। মন চাইছে তাকে একটু ছুঁয়ে দিই, কিন্তু সে সাহস পাচ্ছি না, কারণ বাড়িতে সবাই আছে। কেমন লাগছে আমায় বলছো না যে? তোমার রূপের প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই। তাই নাকি? তোমার রূপের কাছে চাঁদের আলো হার মানবে। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। শাড়িতে তোমাকে খুব মানিয়েছে, আর তুমি আমার পছন্দের কালারের শাড়ি পরেছো, কারণ নীল শাড়ি আমার খুব ভালো লাগে। থ্যাঙ্কস। এই মেয়েটা এমনিতেই খুব কিউট, তার উপর তার এই কিউট হাসি দিয়ে আমাকে মাতাল করে তুলেছে। এই, তুমি কি আমাকে মারার প্ল্যান করেছো নাকি? কেন? আমি তোমাকে মারবো কেন? তোমার এই ভুবন ভোলানো হাসি দেখে তো আমি এমনিতেও মরে যাব। তাই নাকি? বলেই আবার হাসা শুরু করে দিল। এইভাবে হাসিস না পাগলি, তোর প্রেমে ফেলবে নাকি আমায়? আবার প্রেমে পড়তে কে মানা করেছে তোমায়? না, কেউ তো মানা করেনি। তাহলে পড়ো। পড়তে তো চাই, কিন্তু কিন্তু কি? ভাবছি তোমার প্রেমে বলে আমায় তুলবে কে। সে আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। কি রে, দুইজন এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করছিস? আম্মু ডাকছে তোদের? আন্টির কথা বলছে, আন্টিকে ভাবে আম্মু ডাকে। যাচ্ছি বলেই আন্টির কাছে গেলাম, সালাম করলাম। আন্টি বললো খাবার খেয়ে সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যেতে। সবাই বলতে আমি, ভাইয়া, ভাবি, সাথী আর জাকিয়া। খেতে বসলাম। সেখানে সবাই একটাই চিন্তা, কোথায় যাওয়া যায়। কেউ বলছে কক্সবাজার, কেউ বলছে সি বিচ, আবার কেউ বলছে চিড়িয়াখানা। আর এইদিকে আমি চুপচাপ বসে খাচ্ছি, আর ওদের এইগুলো দেখে মিটি মিটি হাসছি। ওরা যত জায়গায় সিলেক্ট করুক না কেন, যাবো তো আমি যেখানে বলবো সেখানেই। যদি রাজি না হয় আন্টিকে বলে সবাইরে বকা শোনাবো। কি রে জিহাদ, তুই কিছু বলছিস না কেন? আর কি বলবো, তোমরাই তো সব ঠিক করছো, সেখানে আমি বলে আর কি লাভ। হইছে, আর ডং দেখাতে হবে না। তুই গতবারও একই কথা বলছস। আমরা অনেক কষ্ট করে মারামারি করে যখন জায়গার নাম বাইর করছি, আর তুই পরে আম্মুকে যেয়ে বলছস আমরা তোর পছন্দের জায়গায় যাচ্ছি না। আর আম্মু আমারে 8 ঘন্টা দৌড়াইছে। ভাগ্য ভালো হাতের সামনে পাই নাই, না হলে আমার জিন্দা খবর দিত। ভাইয়ার কথা শুনে সবাই হাসতে হাসতে নাগিনী ডান্স দিচ্ছে। আমার ভাইটা আমার সাথে নিজের বন্ধুর মতো ব্যবহার করে। শুধুও না, আমরা সকল মামাতো এবং খালাতো ভাইরা একে অপরের সাথে বন্ধুদের মতোই আচরণ করি। আচ্ছা, তাহলে আমি বলি কি, চলো সবাই নানু বাড়িতে যাই। মানে এখন আমরা খালার বাড়িতে আছি, সেখান থেকে নানুর বাড়ি যাব। আমার নানু বাড়ি চাঁদপুর। ওখানে এখন শুধু আমার নানি আর আমার মেঝো মামা তার বউকে নিয়ে থাকে, আর বাকিরা শহরেই থাকে। আমরা মাঝে মধ্যে সেখানে যাই। আমি তো তেমন যাইও না, শেষবার অনেক আগে গিয়েছি, 5 কি 6 বছর আগে মনে হয়। ঠিক বলছিস তুই, অনেকদিন হলো নানুর বাড়ি যাওয়া হয়নি। তাহলে ডিসিশন ফাইনাল, আমরা এই ঈদে ঘুরতে নানুর বাড়ি যাচ্ছি। শুধু আমরা না, আমাদের সব খালাতো মামাতো ভাইদেরও বলে দাও, ওরাও যেন পৌঁছে যায়। অনেক দিন পর আমরা সব ভাই একসাথে হব, অনেক মজা হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তুই ঠিক বলছিস। শেষবার আমরা সব ভাই কখন একসাথে হয়েছি তা ঠিক মনে নাই। সবাই দুপুরে খাবার খেয়ে রওনা দিলাম। আন্টিদের নিজস্ব কার আছে, তাই আর রেলে করে যেতে হবে না। ভাইয়া ড্রাইভিং করছে আর আমি ভাইয়ার পাশে বসলাম। আর পেছনের সিটে জাকিয়া, ভাবি আর সাথী বসেছে। আমি দেখছিলাম ভাইয়া কিভাবে ড্রাইভিং করে। আমার ভাইয়া আমাকে শেখাবে বলেছে গ্রামে নিয়ে গিয়ে। এখন শুধু কিভাবে চালাচ্ছে তা মনোযোগ সহকারে দেখতে বলেছে। আমরা অবশেষে পৌঁছালাম নানু বাড়ি। রাত তখন অনেক হয়ে গেছে আর আমরা অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে গেলাম। খাবার আমরা হোটেল থেকেই খেয়ে আসি, তাই আর খেতে হয়নি। শুধু ভাইয়া আন্টিকে কল দিয়ে বলেছে আমরা পৌঁছে গেছি। পরদিন ভোরবেলা
এমনিতে ভোরবেলা বললে ভুল হবে, তখন 10টা বাজে। আমি গ্রামে মানুষ, সাধারণত খুব ভোরবেলা ঘুম থেকে উঠি, কিন্তু আমি গ্রামে থাকলেও প্রতিদিন আল্লাহর মতো দিনের 12টা বাজে উঠি। তাই গ্রামে সবাই আমাকে নবাব, বড়লোক বিভিন্ন নামে ডাকে। আমার কি দোষ বলেন? আপনাদের জন্য বসে সারা রাত গল্প লিখি, তাই একটু উঠতে দেরি হয়। আমরা আসি, খবর পেয়ে অনেকেই দেখা করতে আসে, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করে নিলাম। আমরা সবাই উঠলেও আমার ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই, কেউ ভয় ডাকছেও না। ভাইয়ার মাথা এমনিতেই খুব গরম। ভাবি, ভাইকে ডাকো। তোমার ভাইয়ার যে মাথা গরম, এখন যদি ডাকি আমার অবস্থা খারাপ করে দিবে। বাসায় থাকলে তো আম্মুর ভয়ে তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এখানে তো আর আম্মু নাই, উঠাবে কে? আরে ভাবি, তুমি চিন্তা করো না, আমি দেখো কি করতেছি। ভাইয়া এখনই উঠবে ঘুম থেকে বলেই আন্টিকে ভিডিও কল দিলাম। তারপর আন্টিকে সব বললাম। এক জগ পানি হাতে নিয়ে গেলাম ভাইয়ার পাশে, তারপর সব পানি ঢেলে দিলাম ভাইয়ার গায়ে। ভাইয়া লাফ দিয়ে উঠে, কে রে পানি মারছে? ভাইয়া আমি। ওই বেটা, তুই আমাকে পানি কেন মারছস? দাঁড়া, তোরে আমি মজা দেখাচ্ছি বলে উঠছে। ওই জনি, আমার ভাইয়ের নাম। আমি ওরে বলছি তোর গায়ে পানি দিতে, চুপচাপ ওঠ। মোবাইলের মাধ্যমে কথাগুলো বললো আন্টি। মুহূর্তের মধ্যে ভাইয়া বাঘ থেকে বিড়াল হয়ে গেল। ও আম্মু, তুমি বলছো? আচ্ছা উঠছি, আমি তো এখনই উঠছিলাম। তা মিথ্যা কথা। তাড়াতাড়ি ওঠ। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে এইগুলো থেকে সবাই জোরে জোরে হাসছে। ভাবি, কেমন দিলাম? ফাটাই দিছো দেবর মশাই, থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিলে হবে না, তাহলে আর কি দিব? বেশি কিছু না, একটা কিস দিলেই হবে। একটা কেন, 2টা দিব আমার দেবরকে। বলেই 2টা গালে 2টা কিস গিফট হিসেবে পেলাম। আমাদের এগুলো দেখে সবাই হাসলেও একজন মুখ কালো করে দাঁড়িয়ে আছে, তা আমার চোখ এড়ায়নি। একটু আগেও মেয়েটা হাসছিল, যখন ভাবিকে বললাম আমাকে একটা কিস দেওয়ার জন্য, তখন থেকে মেয়েটার হাসি মিলিয়ে গেছে, মুখ কালো করে দাঁড়িয়ে আছে। মেয়েটা সত্যি আমায় খুব ভালোবেসে ফেলেছে, আমি বুঝতে পারছি। আমি নিজে হচ্ছে তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। এখন একটু ভালোবাসা দিয়ে তার রাগ ভাঙাতে হবে, তা আমার জন্য কোনো ব্যাপারই না। ভালোবাসা দিয়ে তার দুষ্টুমিষ্টি রাগ ভেঙে দেব। সবাই চলে যাওয়ার পর জাকিয়াকে টান দিয়ে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে এলাম। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য তো ধরেনি তোমার হাত। তোমার জন্য অপেক্ষা করেছি 1000 দিন আর রাত। হাম হ্যাঁ और हम रहेंगे तुम्हारे साथ। ও কবি কবি ভাব, বাট নাইস। তাই নাকি? তোমার ভালো লাগছে তাতেই আমি খুব খুশি, তোমার খুশিতেই আমি খুশি। কচু খুশি। সত্যিই তোমার খুশিতে আমি খুশি। সত্যি 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 3 সত্যি। এতক্ষণে মেয়েটার মুখে আবার হাসি ফিরে এসেছে। এই বলো। আমাকে তোমার কেমন লাগে? একদম পেতনির মতো। ওকে একটু রাগানোর জন্য কথাটা বললাম। আমার কথা শুনে তার মুখটা আবার কালো হয়ে গেল, একদম কাঁদো কাঁদো অবস্থা। সে চলে যেতে পা বাড়ালো। আমি তার হাত ধরে টেনে আমার বুকের সাথে তাকে মিশিয়ে নিলাম। খুব শান্তি লাগছে, মনে হচ্ছে আমার কলিজাটাকেও আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সে এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার চোখের পানিতে আমার শার্ট ভিজে গেছে। আরে পাগলি, কান্না করো কেন? আমি তো দুষ্টামি করছিলাম, তোমাকে আমার খুব ভালো লাগে। তার কান্নার বেগ আরো বেড়ে গেল। তুমি আমাকে এত কষ্ট দাও কেন? আমি আবার কি করলাম? দূর বলে আমার বুকে একটা কিল দিল। এভাবে মারছো কেন? ব্যথা পাবে তো সে। কে? কে আবার? আমার বুকের মধ্যে যার বাস। কে সে? কে আবার? আমার সামনে যে পরীটা দাঁড়িয়ে আছে সে। সত্যি? সত্যি। বলেই তাকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সেও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ একসাথে অনেকগুলো হাতের তালির আওয়াজে আমরা দুজন দুজনকে ছেড়ে একটু দূরে সরে গেলাম। তাকাতেই দেখি আমার সব খালাতো মামাতো ভাই বোনেরা এবং ভাবি দুলা ভাইরা সবাই দাঁড়িয়ে আছে আর তালি দিচ্ছে। লজ্জায় আমি শেষ, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিরে শালা বাবু, এখানে দাঁড়ায় দাঁড়িয়ে প্রেম করছো আর আমরা তোমাকে সারা বাড়ি খুঁজছি। আমার বড় আন্টির বড় মেয়ের জামাই। আসলে হইছে হইছে, আর কষ্ট করে কিছু বলতে হবে না, আমরা বুঝি। বড় আন্টির ছোট মেয়ের জামাই। আরে শালা বাবু, লজ্জা কিসের? আমরাই তো।
দেখছোস, আমার ভাইটা এমনিতে আমাদের দেখলে কত কথা বলতো, আর আজ আমাদের সাথে কথাও বলছে না। বড় আন্টির বড় মেয়ে। হ্যাঁ রে জিহাদ, তুই তো আগে আমাদের দেখলে দৌড়ে এসে সবাইকে জড়িয়ে ধরতি, আর আজ এত দূরে কেন? তুই তো আগের থেকে অনেক বদলে গেছিস। এটা বড় আন্টির বড় ছেলে। কে বলছে আমি বদলে গেছি? বলেই দৌড়ে গিয়ে সবাইকে একসাথে বুকের সাথে মিশিয়ে নিলাম, ঠিক যেমন ছোটবেলায় নিতাম। আজ অনেক বছর পর সবাই একসাথে, সবার চোখেই পানি। এত বছরে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি আমাদের ভাই বোনের ভালোবাসা। যদিও আমরা আপন ভাই বোন না, তবু আমাদের একে অপরের ভালোবাসা নিজের আপন ভাই বোনের থেকেও বেশি। সবার সাথে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে বাসায় যাচ্ছি। তা দেওর বাবু আমার, তোমার প্রেমিকাটা তো খুব কিউট। এটা হলো আমার বড় ভাইয়ের বউ, যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো বলেছিলাম। এখন থেকে ওনাকে বড় ভাবি বলবো, আর যেটার সাথে আগে পরিচয় করেছি তাকে ছোট ভাবি, কারণ তিনি মেজু আন্টি ছেলের বউ। দেখতে হবে না কার প্রেমিকা। ঠিক বলেছো ভাবি, আমার ভাইয়ের বউটা খুবই কিউট। তা তোমার নাম কি আপু? জাকিয়াকে জিজ্ঞেস করলো কথাটা। জি, আমার নাম জাকিয়া চৌধুরী। তোমার নামটাও তোমার মতো কিউট। থ্যাঙ্কস আপু, আর তুমিও খুব কিউট। থ্যাঙ্কস। এইভাবে আরো অনেক হাসি দুষ্টামি করতে করতে বাসায় গেলাম। যেতে যেতে জাকিয়ার ব্যাপারে সবাইকে সব বললাম। বাসায় পৌঁছেই সবার চিল্লাচিল্লি শুরু। তোমরা সবাই এসে খুব ভালো করেছিস, অনেকদিন পর বাড়িটাই আবার প্রাণ ফিরে পেল। ঠিক বলছো নানু, এইসব জিহাদের বুদ্ধি। ওই আমাকে বলছিল কোথাও ঘুরতে না গিয়ে এখানে আসতে। তাই নাকি? থ্যাঙ্কস ব্রো। আমার বড় আন্টির বড় ছেলের নাম রনি, আর ছোট ছেলের নাম রবিন। ওয়েলকাম ব্রো। শুধু আমাদের না, তোদেরকেও ডাকার বুদ্ধিটাও কিন্তু ওর। তারপর আর কি, সবাই একসাথে একটা থ্যাঙ্কসের গাড়টি উপহার দিল আমায়। শুধু থ্যাঙ্কস দিলে হবে না, ট্রিট দাও। বল তুই কি খাবি? কি আবার, আমার ফেভারিট খাবারটাই খাবো। আর কিছু বলার আগেই সবাই একসাথে বিরিয়ানি বলে চেঁচিয়ে উঠল, কারণ ওরা সবাই জানে আমার ফেভারিট খাবার একমাত্র বিরিয়ানি ছাড়া আর কিছুই হবে না। রাইট। ওকে, তাহলে আজ বিরিয়ানি রান্না হবে বাসায়। আমরা গিয়ে যা যা লাগে তা বাজার থেকে নিয়ে আসছি। ওকে। তারপর জনি ভাই আর রনি ভাই মিলে বাজারে গেল জিনিস আনতে। সাথে তাদের বলে দিয়েছি ক্রিকেট খেলার জন্য ব্যাট আর বল নিয়ে আসতে। অনেকদিন পর সবাই মিলে ক্রিকেট খেলবো। তারা চলে গেল জিনিস আনতে, আর আমি আমার পরিটাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আপনারা সকলেই জানেন গ্রামের পরিবেশটা খুব সুন্দর, আর সে তো কখনো গ্রামে আসেনি, তাই তাকে গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য নিয়ে আসলাম। সে দেখবে গ্রামের সৌন্দর্য, আর আমি দেখবো তার সৌন্দর্য। তার হাত ধরে রাস্তায় হাঁটছি, এমন সময় জিসানের কল। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। কি করিস? বসে আছি। তুই? তোর ভাবির হাত ধরে হাঁটছি। তাই নাকি? তাহলে জ্যাকি কি তোর মনে কথা বলছিস নাকি? কিছুক্ষণ আগে বলেছি। শাবাশ বেটা, এই না হলে আমার বন্ধু, না হলে আমার একটা বিদেশি ভাবি পাইলাম। আচ্ছা ভালো থাকিস, রাতে কথা হবে। অল দ্য বেস্ট। প্রেম কর ভালো করে। ওকে বলেই কল কেটে দিলাম। চলো ওদিকে গিয়ে বসি। এই জিনিসটাকে যার সাথে তুমি এতক্ষণ কথা বলছো, আরে ওইটা আমার জানের জান দোস্ত, আমার বেস্ট ফ্রেন্ড জিসান। ও কি বলছে জানো? কি? ও বলছে ও নাকি তার ভাবিকে দেখতে চায়। তাই নাকি? ওকে, আমিও তো এমনিতেও তোমার সাথে তোমাদের বাড়িতে যাব, তখন দেখবে কি আর। তারপর সে তার মাথা আমার কাঁধের উপরে রেখে সামনে সবুজ শ্যামল মাঠটার দিকে তাকিয়ে আছে, আর আমি তার দিকে। সত্যি এই মেয়ের রূপের সামনে প্রকৃতিও হার মানবে। এত মায়া কেন এই মেয়ের মুখে? এই জি, একটা কথা জিজ্ঞেস করবো? কি? তুমি এত সুন্দর কেন? তোমার রূপের কাছে এই প্রকৃতির রূপও হার মানবে। তোমার মায়ায় পড়ে যাচ্ছি। সে আমার কথা শুনে তার ভুবন ভোলানো সেই হাসিটা দিল। তুমি কি আমায় মারার প্ল্যান করেছো নাকি? কেন? তোমার ওই মায়াবী হাসি দেখে আমি হাসতে হাসতে মরে যেতে পারি। না, আমি থাকতে তোমার কিছুই হতে দিব না। তাই নাকি? তা কিভাবে?
আমার ভালোবাসা দিয়ে। তাই নাকি? খুব ভালোবেসে ফেলেছি তোমায়। আমিও তোমায় খুব ভালোবেসে ফেলেছি। এই যে লাভবার্স, সারাদিন শুধু প্রেম করলেই হবে? কয়টা বাজে খবর আছে? লাভ বার্ডস, ওয়াও, নাইস নেম। খুব সুন্দর একটা নাম দিয়েছো ভাবি, আই লাভ ইট। তোমরা তো সারাদিন লাভবার্সের মতো একজন আরেকজনের সাথে লেগে আছো। জানো ভাবি, আজ সকালে তুমি আমায় কিস দিছো, তাই একটা মেয়ে খুব রাগ করছে। তাই নাকি? এইটা তো স্বাভাবিক, নিজের ভালোবাসার মানুষকে অন্যের কাছে কিস খেতে দেখলে সবাই রাগ করে। আপু সরি তোমার ভালোবাসার মানুষকে কিস দেওয়ার জন্য। ইটস ওকে। ভাবি, বিরিয়ানি কি রান্না হয়েছে নাকি আমার শান্তি নষ্ট করতে আসছো? তোমাদের জ্বালায় তো শান্তিতে একটু প্রেমও করতে পারছি না। আহারে, হাই প্রেম, হাই ভালোবাসা। চলো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তারপর চলে গেলাম বাড়িতে। সেখানে সবাই আমাদের জন্য না খেয়ে অপেক্ষা করছে। এখন গেলে আমার ইজ্জত সম্মান সব শেষ করবে, তাই তাড়াতাড়ি ইয়ারফোনটা বের করে কানে লাগিয়ে দিয়ে জাস্টিন বিবারের একটা গান লাগিয়ে শুনছি, যাতে ওরা কিছু বললে তা আমি না শুনি। বাড়িতে ঢুকে চুপচাপ সবার পাশে বসে খাচ্ছি। ওরা আমাকে অনেক কিছু বলছে, বাট আমি কিছুই শুনছি না। আমার পাশে বড় দুলাভাই ছিল, উনি আমার কান থেকে ইয়ারফোন সরাতেই ভাষণ শুরু করে দিল সবাই। আমি তাদের কথায় কান্না দিয়ে আমার মতো করে খেয়েই যাচ্ছি। কিরে জিহাদ, তোরে আমরা এত কথা বলছি আর তুই আমাদের কোনো কথার জবাব দিচ্ছিস না কেন? কবি বলিয়াছেন, এরকম প্রেম করতে গেলে মানুষ অনেক কিছু বলবে, তা কানে না নিতে। খালি কোন কবি বলছিল তা ঠিক মনে নাই। আমার কথা শুনে সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পর মাঠে যাব ক্রিকেট খেলতে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিছুক্ষণ পর সবাই মিলে চলে গেলাম মাঠে ক্রিকেট খেলার জন্য। সবাই গেল খেলতে। ছেলে মেয়ে দুইটা টিমে ভাগ করা হলো, মেয়েরা এক টিমে আর ছেলেরা আরেক টিমে। খুব মজা করলাম সারাদিন। আমাদের খেলা দেখার জন্য দর্শক হিসেবে গ্রামের অনেক মানুষই এসেছে। খেলার সবচেয়ে মজার বিষয় হলো খেলা ফলাফল সবসময় ড্র আসছে, কারণ যেই দলই হারতে যাচ্ছে সে দলই ভেজাল করে খেলা আবার নতুন করে শুরু করছে। এইভাবে প্রতিবারই খেলার ফলাফল ড্র হচ্ছে। তাই ঠিক করা হলো এবার ছেলে মেয়ে সবাই এক দলে ভাগ হয়ে যাবে এবং আম্পায়ার রাখা হবে, এবং এইটাই হবে শেষ খেলা আজকের দিনের জন্য। আর হারা দল জেতা দলকে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। দুই দলের ক্যাপ্টেন দেওয়া হলো আমাকে আর জনি ভাইকে, কারণ ক্রিকেট খেলার নিয়মকানুনগুলো আমরা দুজনই সবার চেয়ে ভালো জানি। তাই আমাদের উপর দায়িত্ব দেওয়া হলো দল সাজানো এবং পরিচালনার। এতক্ষণে আমাদের খেলা দেখার জন্য অনেক মানুষের ভিড় জমেছে, তাই খেলাটা আমাকে জিততে হবে যে কোনোভাবে, নাহলে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। তাই সব ভালো ভালো খেলোয়াড়গুলো আমার দলে নিয়ে নিলাম। দুই একটা ভাইয়ার দলও পড়েছে, কিন্তু আমার দলেই বেশি ভালো খেলোয়াড়। আপনারা আবার ভাববেন না আমি একসাথে সব ভালো খেলোয়াড় নিজের দলে নিয়ে নিয়েছি। যারা ক্রিকেট খেলেন তারা হয়তো জানেন টিম সিলেকশন কিভাবে করে। আমি একজন খেলোয়াড়কে আমার দলে ডাকলাম, তারপর জনি ভাইয়া আরেকজনকে তার দলে ডাকলো। এইভাবে একবার আমি একবার ভাইয়া পালা করে সবাইকে নিয়ে নিলাম। গ্রামের কিছু ছেলেকেও নিয়েছি, যাতে প্রতিটা দল বড় হয়, কারণ মাঠটা অনেক বড়। আর ছেলেগুলো পিচ তৈরি করায় আমাদেরকে অনেক সাহায্য করেছে। আর আম্পায়ার রাখছি গ্রামের একজন মানুষকে, সম্পর্কে আমাদের চাচা হয় তিনি, খেলা সম্বন্ধে খুব ভালো বোঝে। দুইবার টস করা হলো। প্রথম টস হলো প্লেয়ার সিলেকশনের জন্য, সেটা আমি জিতেছি আলহামদুলিল্লাহ, এবং প্রথমেই নিয়ে নিয়েছি জাকিয়াকে, কারণ ওইটাই তো আমার লাক, আর লাক সাথে থাকলে তাকে কেউ হারাতে পারে না। তারপর একজন একজন করে সবাইকে নিয়ে নিলাম। এইবার ফাইনাল টস, এটা যে জিতবে সে বলবে সে কি নিতে চায়, ব্যাটিং না বোলিং। কিন্তু ভাগ্যগুণে ভাইয়া টসটা জিতে ব্যাটিং নিয়ে নিয়েছে। এতে আমাদের চ্যালেঞ্জটা একটু বেড়ে গেল, কারণ ওরা আলো থাকতে ব্যাটিং করে ফেলবে। আর খেলা কিন্তু 10 ওভার, তাহলে আমাদের সময় খানিকটা অন্ধকার হয়ে যাবে, তাতে ব্যাটসম্যানদের খুব কষ্ট হবে। তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করতে হবে। এই কথাটা সবাইকে জানিয়ে দিলাম ছোট্ট একটা টিম মিটিং করে। লেটস বিগিন দ্য ম্যাচ। আমাদের দলের সব ভালো বোলারদের দিয়ে বোলিং করালাম, ফলে ভাইয়াদের দলের প্রথম 5 জন ব্যাটসম্যান সহজেই আউট হয়ে গেল। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো ভাইয়া নিজেই ব্যাটিংয়ে নেমেছে, আর আমার ভাইয়া কিন্তু খুব ভালো খেলোয়াড়। আর এইদিকে আমিও আর বোলিং করতে পারবো না, কারণ একজন বোলার মাত্র 3 ওভারের বেশি করতে পারবে না, আর আমি 3 ওভার করে ফেলেছি। আর এই 3 ওভারে আমি রান দিয়েছি 21 রান আর উইকেট নিয়েছি 3টা। আসলে আমি বোলার না, আমি তেমন বোলিং করি না, আমি ব্যাটসম্যান। কিন্তু এখানে বোলিং করেছি কারণ আমাদের দলে সবাই নাকি ব্যাটসম্যান, কেউ নাকি তেমন ভালো বোলিং পারে না। যাও 2 জন করতে রাজি হয়েছে, তারা দুজনেই তাদের প্রথম 2 ওভারে দিয়েছে 18 রান আর নিয়েছে মাত্র 1 উইকেট, আরেকটা রান আউট করা হয়েছে। বর্তমানে খেলার ফলাফল 5 উইকেটে 39 রান 5 ওভারে। এমনিতেই আমাদের অবস্থা খারাপ, তার উপর ভাইয়া ব্যাটিংয়ে নামছে, রান আরও বাড়বে মনে হচ্ছে। আর বলতে বলতে ভাইয়া তার হাতের জাদু দেখানো শুরু করে দিয়েছে। 2 জন বোলার কেউ ভাইয়ের হাত থেকে রক্ষা পায়নি। বর্তমানে খেলার ফলাফল 8 ওভারে 69 রান 5 উইকেটেই।
বুঝতেই তো পারছেন আমাদের দলের বর্তমান অবস্থা একদম বাজেভাবে খারাপ। কিছু তো একটা করতে হবে, না হলে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। আমাকে চিন্তা করতে দেখে আমার পাশে জাকিয়ে এসে বলল, কি হলো, কি ভাবছো? দেখছোই তো ওদের রান খুব বেশি হয়ে গেছে। এখন আমাদের জিততে হলে ভাইকে যে কোনো মূল্যে আউট করতে হবে, না হলে আমরা হারবো। কিন্তু এইদিকে আমার দলের তেমন ভালো বোলারই নাই, আমারও 3 ওভার শেষ, না হলে আমি কিছু একটা করতাম, কিন্তু তা করতে পারছি না। তো আজ মনে হয় হেরেই যাব। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? তুমি বোলিং করতে পারো? দেখোই না। আচ্ছা বলেই তার হাতে বল দিলাম। আমি আমার জায়গায় চলে এলাম। সে তার প্রথম বল করলো। প্রথম বলে ভাইয়া 2 রান নিল, দ্বিতীয় বলে ভাইয়া কোনো রান নিতে পারেনি, এবং তৃতীয় বলে ভাইয়াকে সে আউট করে দিল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। খুশিতে আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি কিছুক্ষণের জন্য ভুলেই গেলাম যে আমাদের চারপাশে মানুষের ভিড়। হঠাৎ মনে পড়তে তাকে ছেড়ে দিলাম, কিন্তু তাতে আর লাভ কি? যা দেখার সবাই দেখেই ফেললো। একদিকে খুব খুশি লাগছে, আবার অন্যদিকে খুব লজ্জাও লাগছে। তাদের নতুন ব্যাটসম্যান নামলো মাঠে। এইভাবে খেলা চলছে। 10 ওভার শেষে ভাইয়াদের সংগ্রহ 9 উইকেটে 75 রান। এবার আমাদের ব্যাটিং করার পালা। থ্যাঙ্কস। কেন? তুমি যদি ভাইকে আউট না করতে তাহলে আমাদের আরো বড় টার্গেট দিত ওরা। ইটস ওকে। তুমি এত বোলিং কোথা থেকে শিখলে? মাঝে মাঝে খেলি আর টিভিতে দেখতে দেখতে। ও, এবার আমাদের ব্যাটিং এর পালা। আমি মনে করেছি আমি ক্যাপ্টেন, তাই আমি আগে নামবো ব্যাটিংয়ে। কিন্তু বড় দুলুভাই বলেছে আমাকে নাকি সবার শেষে নামাবে, কারণ আমি নাকি একাই 3 ওভার করছি। তাই ভালো লাগে না। আমি সাধারণত চাপে থাকলে ভালো খেলতে পারি না। টেনশনের সময় তো আমার মাথায় একদমই কাজ করে না। আমি ফ্রিভাবে খেলতে পছন্দ করি, যেমন 2-3 নাম্বারের পজিশনে নেমে 4 ছক্কা মারাটা আমার বেশি পছন্দ, কারণ আমার উপর তখন তেমন চাপ থাকে না। কিন্তু শেষে নামলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এখন এটা আমি এদেরকে কিভাবে বুঝাবো? আমি কিছু বলবোই না, খালি দেখবো ওরা আগে নেমে কি করে। আমি চুপচাপ বসে বসে দেখছি আমার দলের ব্যাটসম্যানদের অবস্থা। সবাই যাচ্ছে আর আসছে। আজ মনে হয় নিশ্চিত হারবো। বর্তমানে আমাদের দলের সংগ্রহ 5 ওভারে 30 রান 5 উইকেটে। এমন সময় বড় দুলুভাই নামলো ব্যাটিংয়ে। বড় দুলুভাই খুব ভালো ব্যাটসম্যান। সে তার হাতের জাদু দেখে আপাতত পরিস্থিতিটা কোনো রকম স্বাভাবিক করেছে। দেখে মনে হচ্ছে বড় দুলুভাই এইভাবে আর কিছুক্ষণ মাঠে থাকলে আমরা খুব সহজেই জিতবো। কিন্তু সেই আশাটাও আর রইল না। ভাইয়াও আউট হয়ে গেল। এবার আমি নিশ্চিত আমাকে পাঠাবে ব্যাটিংয়ে, কারণ এখন আর কোনো ব্যাটসম্যানই নাই। বর্তমান খেলার অবস্থা 8 ওভারে 55 রান 6 উইকেটে। আমাদের প্রয়োজন 12 বলে 20 রান। তেমন বেশি না হলেও এখন আমার এই রানটাই খুব বেশি লাগছে, কারণ আপনাদের তো বলছি আমি লাস্ট ব্যাটিংয়ে একদমই পারি না। তারপরে এত মানুষ দেখছে আমাদের খেলা, যদি হেরে যায় ইজ্জত সম্মান সব শেষ। আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাটিংয়ে গেলাম। আমি রানার প্রান্তে দাঁড়িয়ে, আর ওইদিকে ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আছে আমার মামাতো ভাই রিয়াদ। বয়সে আমার ছোট। বলার বোলিং করছে, কিন্তু কপাল খারাপ, রিয়াদ একটা বলও ভালো করে ব্যাটে লাগাতে পারছে না। এইভাবে আরো 1 ওভার চলে গেল। এবার ফাইনাল ওভারের খেলা। আমাদের প্রয়োজন 1 ওভারে 12 রান। আর ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আমি নিজেও বুঝতেছি না কি করব। এমন সময় জিসানকে খুব মিস করছি। ও থাকলে আমার একটা ভরসা থাকে। আমরা দুজনে মিলে অনেক খেলাই জিতিয়েছি। বোলার তার প্রথম বল করলো, আমি 2 রান নিলাম। তার পরের বলে 1 রান নিলাম। তারপরে বলে রিয়াদ 1 রান নিল। আর 3 বলে প্রয়োজন 8 রান। বোলার তার চতুর্থ বল করলো, আমি 2 রান নিলাম। এবার প্রয়োজন 2 বলে 6 রান। কি করব বুঝতেছি না। বোলার তার পঞ্চম বল করলো, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই বলে কোনো রানই নিতে পারিনি। নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি কি করে এই বলটা মিস করলাম? এখন আমাদের জেতার জন্য প্রয়োজন 1 বলে 6 রান। কি করব বুঝতে পারছি না। কিন্তু একটা আশার বিষয় হলো ছেলেটা খুব জোরে বল করে, আর আমি জোরে বল খেলতে খুব বেশি ভালোবাসি, কারণ জোরে বলে ছক্কা মারা খুব সহজ। বোলার শেষ বলটি করার জন্য দৌড়ে আসে। আমি খুব জোরে ব্যাট চালালাম। শুধু এইটুকু শুনেছি ব্যাটে বল লেগেছে। তারপর কি হলো তা দেখার সাহস হলো না। ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ দুলাভাই আমাকে কাঁধের উপরে তুলে নিলেন। আমাদের দলের সবাই খুশিতে নাগিন ড্যান্স দিচ্ছে, আর ভাইয়াদের দলের সবাই মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এইটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমরা জিতে গেছি। সবার সাথে আমিও নাগিন নাচ দেওয়া শুরু করলাম। এভাবে সারা রাস্তা ভাইয়াদের লজ্জা দিতে দিতে আসলাম। সাথে কোল্ড ড্রিঙ্কস ফুচকা তো আছেই। বাড়িতে এসে সবাই পুকুরে গোসল করতে গেলাম। ভাবলাম সবার সাথে সাঁতার প্রতিযোগিতা দেব, কিন্তু দুঃখের বিষয় হলো তারা কেউই নাকি সাঁতার জানে না। তাদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তাহলে আর কি, আমি একাই সাঁতার কাটবো আর তারা বসে বসে দেখবে। পুকুর থেকে এসে সবাই নাস্তা করে নিলাম। রাতে জিসানকে সব কিছু বললাম। তারপর জাকিয়াকে নিয়ে বের হলাম চাঁদ দেখতে। কেন? ওয়েলকাম। তোমার জন্য একটা গিফট আছে।
কি গিফট বলতেই তার নরম ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, ও আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। থ্যাঙ্কস এত সুন্দর এবং মিষ্টি একটা গিফট দেওয়ার জন্য। ওয়েলকাম। তাহলে তো তোমাকেও আমার গিফট দেওয়া উচিত। কেন, আমি আবার কি করলাম? কি আবার, তুমি যদি ভাইকে আউট না করতে তাহলে তো আমরা আজকে খেলাটা হেরেই যেতাম। যাকে আর কিছু বলার আগেই আমি তার ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। এভাবে কতক্ষণ ছিলাম তা মনে নেই। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিলাম। দুজনেই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছি। থ্যাঙ্কস গিফটটা দেওয়ার জন্য। তোমাকেও থ্যাঙ্কস। এরপর দুজনেই বাসায় চলে এলাম। এসে সে তার রুমে চলে গেল আর আমি আমার রুমে চলে এলাম। এসে একটা ঘুম দিলাম। পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে নাস্তা করে বের হলাম ঘুরে ঘুরে গ্রামের পরিবেশটা উপভোগ করতে। সবাই মিলে বের হতে জাকিয়ার হাতটা ধরতে পারছি না। ভালোই লাগে না, একটু শান্তিতে প্রেমও করতে পারছি না। আপনারাই বলেন, এখন প্রেম করতে না পারলে কখন করবো প্রেম? কি রে জিহাদ, তোর কি হয়েছে? মুখ কালো করে আছিস কেন? কেন আবার শান্তি নাই এই দুনিয়াতে? কেন, তোর আবার কি হয়েছে? কালকে তো আমাদের হারিয়ে নাগিন ডান্স দিচ্ছিলি, আজ আবার কি হলো? আর তেমন কিছু না। সত্যি তো? তারপরেই সবাই মিলে বাসায় চলে এলাম, কারণ রোদ উঠছে তাই খুব গরম লাগছিল। দূর, শান্তিতে একটু ঘুরতে বাইর হলাম আর রোদ এসে সব শান্তি নষ্ট করে দিল। সবাই একসাথে বলে উঠল। তোমাদের ঘোরার এত ইচ্ছা হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না? সকালে গ্রামের পরিবেশটা দেখার মজাটাই আলাদা। এটা তুমি ঠিক বলেছো। তাহলে কাল সবাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাই যাব ঘুরতে। সবার চোখে মুখে আনন্দের ছাপ, কিন্তু একজনের মুখটা একদম কালো। কি রে ভাইয়া, মুখ কালো কেন? তোরা সবাই তো সকালে তাড়াতাড়ি উঠতে পারবি, কিন্তু আমি তো উঠতে পারবো না। সমস্যা নেই, আন্টি আছে না, আন্টি ডিকে তুলে দিবে। সবাই আস্তে আস্তে হাসছে, কারণ ভাইয়া রাগ করতে পারে। ভাইয়া রাগে উঠে চলে যাওয়ার পর সবাই জোরে হেসে উঠল। এইভাবে সারাদিন হাসি দুষ্টামি করে কাটালাম, কিন্তু ভাইয়া রুম থেকে আর বেরই হয়নি। অনেক ডাকছে কিন্তু কোনো কথাও বলেনি, শুধু সময় মতো এসে খাবার খেয়ে চলে যায়। রাতের বেলা খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সাধারণত আমি রাতে খুব দেরিতে ঘুমাই, কিন্তু আজ না চাইলেও তাড়াতাড়ি ঘুমাতে হবে, নাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না। আর না পারলে সবাই আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার জাকিয়ার মায়াবী মুখটা আমার সামনে ভেসে উঠছে। এটা কি মেয়ে নাকি পরি আমি বুঝি না। তার ওই মন মাতানো হাসিটা একটা মানুষের হাজার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ওর চলাফেরা, কথা বলা, হাসা সব কিছুই আমার কাছে এখন একদম আপন হয়ে গেছে। ওকে এখন একটা দিন না দেখলে আমি মনে হয় পাগলই হয়ে যাব। এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও তা টের পাইনি। পরদিন সকালবেলা ঘুমিয়ে আছি। আমরা ছেলেরা সবাই এক রুমে আর মেয়েরা সবাই অন্য এক রুমে ঘুমায়। হালকা হালকা শীত লাগছিল, তাই ঘুম থেকে উঠতে মন চাইছে না। হঠাৎ কে যেন এসে আমাদের সবার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল। আমরা লাফিয়ে উঠতেই দেখি জনি ভাইয়া আমাদের সামনে দাঁড়িয়ে তার 32টা দাঁত বের করে হাসছে। মন চাইছে দাঁতগুলো ভেঙে দিই, কিন্তু আমার মাথায় এইটা ঢুকছে না যে ভাইকে সহজে পানি মারা ছাড়া ঘুম থেকে তোলা যায় না, সে ভাইয়া আজ নিজে উঠে আমাদের পানি মারছে। তাই তো বলি, মানুষ চাইলে কি না পারে। মেয়েদের রুম থেকে সবাই চিল্লিয়ে আমাদের রুমে আসলো। বিশ্বাস করেন বন্ধুরা, তাদের অবস্থা দেখে আমার হাসি আর আমি চেপে রাখতে পারছিলাম না। সবাইও পানিতে ভিজে একাকার। কিরে, কাল তো সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিলি, এবার বুঝ মজা। তুমি এটা ঠিক করনি ভাইয়া, এই শীতের মধ্যে আমাদের ভিজিয়ে দিলে কেন? হ্যাঁ, বেশ করেছি। কাজটা তুমি ঠিক করনি। তো কি করবি তোরা আমায়? বলেই ভিলেন মার্কে একটা হাসি দিল। কি করব, দাঁড়াও, তোমাকে তো আমরা মজা দেখাচ্ছি। বলেই সবাই মিলে ভাইয়াকে তুলে ঠান্ডা পুকুরে পানিতে ফেলে দিলাম। ভাইয়া চিল্লাচ্ছে। তুই আমাকে তুল, আমি সাঁতার জানি না, ডুবে যাচ্ছি তো। ও মা, কি শীত! আল্লাহ গো, কেউ বাঁচাও গো। আমরা সবাই এগুলো দেখে হাসছি। ওই তোরা আমাকে মাফ করে দে, আর কখনো তোদের পানি মারবো না। বলে বাচ্চাদের মতো কান্না করছে। তুলবো একটা শর্তে। সব রাজি। না শুনেই তাড়াতাড়ি বল। কথা দাও, আমাদের সাথে আর কখনো রাগ করে কথা বলা বন্ধ করবে না। এই তো জিহাদ একটা কাজের কথা বলেছ। আমি তো সবসময় কাজের কথাই বলি। আচ্ছা, কথা দিলাম, আর রাগ করে কথা বলা বন্ধ করব না। তাহলে উঠাই, কি বলো সবাই? সবাই একসাথে বললো আচ্ছা উঠা। তারপর পুকুরে নেমে ভাইয়াকে উঠালাম। থ্যাঙ্কস অ্যান্ড সরি অল।
আরে সরি বলতে হবে না, দোষ আমাদেরও ছিল, আমাদেরও তোমাদের উপর হাসা উচিত হয়নি, সরি। সবাই একসাথে বলল সরি। তারপর সবাই বাসায় চলে আসলাম কাপড় বদলাতে। নাস্তা করে সবাই বের হলাম সকালের অপরূপ গ্রামটার সৌন্দর্য উপভোগ করতে। এইভাবে ভোরে গ্রামে হাঁটার মজাটাই আলাদা। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা মিলে এই সকালবেলা। বিভিন্ন ধরনের নাম না জানা পাখির ডাক শোনা যায়, যা মানুষের মন থেকে সব রকম দুঃখ কষ্ট দূর করে মানুষের মনকে আনন্দিত করে তুলবে। আমরা সবাই তৃপ্তি ভরে এই পরিবেশটাকে উপভোগ করছি। অনেকক্ষণ এইভাবে ঘোরার পর সবাই নানুর বাড়ি চলে এলাম। জিহাদ, তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। সকালে এইভাবে প্রকৃতি দেখার মজাই আলাদা। মনটা একদম আনন্দে ভরে উঠল। তাহলে আরেকটা বুদ্ধি দিই। কি? আজ বিকেলে সবাই মাছ ধরবো। সবাই একসাথে বলল গুড আইডিয়া। তাহলে সবাই তৈরি থেকো, আজকের বড় মাছটা তো আমিই ধরবো। কচু ধরবি? সব থেকে বড় মাছটা তো আমিই ধরবো। এবার শুরু হয়ে গেছে কে কত বড়টা ধরবে তা নিয়ে বাকযুদ্ধ। এ বলে এ বড়টা ধরবে, আর ওইদিকে ও বলে ও বড়টা ধরবে। হইছে, আর চিল্লাচিল্লি করতে হবে না, বিকেলে দেখা যাবে কে কত বড় ধরতে পারে। এইভাবে চিল্লাইলে নানি আবার লাঠি বিটা দিবে সবাই রে। আমার কথা শুনে সবাই হাসছে। তারপর সবাই গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দিলাম মাছ ধরতে। সবার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাছটা আমরা আজ ধরে আনবো। 2 ঘন্টা পরে দূর, আর ভালো লাগে না, এতক্ষণে কেউ একটাও মাছ পাইলাম না। মনে হয় আমার আসার খবর পেয়ে সবাই পালিয়েছে। এইভাবে আরো অনেকক্ষণ অপেক্ষা করেও একটা মাছও পেলাম না, তাই বাসায় চলে এলাম। দূর, ভাবছিলাম আজ 4-5 কেজির বড় একটা মাছ পাবো, কিন্তু একটা পুঁটি মাছও পাই নাই। হইছে, আর চিন্তা করতে হবে না, কপালে না থাকলে কি করবে। তারপর সবাই নাস্তা করে বসে বসে গল্প করছি। ভাইয়া, তুমি না বলছো আমরা কার চালানো শিখাবা? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছিস, কাল সকাল থেকে শিখাবো। আচ্ছা। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর রাতের খাবার খেয়ে শুতে গেলাম সবাই। অনেকক্ষণ এবাস ওবাস করার পরে ঘুম আসলো। পরদিন সকালবেলা নাস্তা করে ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম গাড়ি চালানো শিখবো বলে। সারাদিন অনেক নিয়ম শিখলাম। ভাগ্য ভালো জাকিয়া আমাদের সাথে আসে নাই, না হলে ওকে দেখতে দেখতে আমার দিন চলে যেত, গাড়ি চালানো শিখতে পারতাম না। তারপর বাসায় চলে এলাম। ভাইয়া বলছে এইভাবে আরো কিছুদিন শিখলে নাকি একদম পুরোপুরিভাবে চালাতে পারবো। রাতে সবাই খেয়ে শুয়ে গেছি। আমি চোখ বন্ধ করতেই হঠাৎ কারো হাতের ছোঁয়ায় চোখ খুলতেই দেখি জাকি আমার সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে কি করো? ফিস করে বললাম, কারণ পাশে সবাই শুয়ে আছে। ঘুম আসছে না, চলো বাইরে চাঁদ দেখবো। আচ্ছা চলো। দুজনে হাত ধরে হাঁটছি। তুমি এমন কেন? কেন, আমি আবার কি করলাম? আমায় একটু আদর করো না। তাই নাকি? বলেই তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। কেন জানি তাকে বুকে নিলে আমার বুকের ভেতর অজানা এক শান্তি অনুভূত হয়। এই কয়দিনে খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ও চাইছে তাকে এইভাবে সারা রাত জড়িয়ে ধরে বসে থাকি। সে আমার বুকে মাথা রেখে চাঁদ দেখছে, আর আমি তাকে দেখছি। কারণ আমার চাঁদ তো সে। তার ওই মায়ায় ভরা চেহারার কাছে চাঁদ তো কিছুই না। আমার কাছে চাঁদের চেয়েও দামি তার ওই মায়াবী চেহারা। আসলে মানুষ একবার যাকে মন থেকে ভালোবাসে ফেলে, তাকেই দুনিয়া সব কিছুর চেয়ে বেশি সুন্দর লাগে। এইভাবে কিছুক্ষণ থাকার পর বাসায় চলে গেলাম ঘুমাতে। পরদিন সকালবেলা নাস্তা করে ভাইকে নিয়ে গেলাম গাড়ি চালানো শিখতে। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহের মধ্যে সারাদিন ভাইয়ের সাথে খুব মনোযোগ দিয়ে গাড়ি চালানো শিখেছি। আর রাতে জাকিয়ার সাথে রোমান্স তো আছেই। এখন আমি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারি। এই কয়দিনে মেয়েটার একেবারে মায়া পড়ে গেছে, যে মায়া কাটানো আমার জন্য অসম্ভব। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমাইনি, কারণ কিছুক্ষণ পর আমার কলিজাটাকে নিয়ে ঘুরতে যেতে হবে। হঠাৎ জাকিয়ার দেওয়া সেই নাম্বার থেকে একটা কল আসছে। কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জাকিয়ার বাবা? হ্যাঁ, আমি জাকিয়ার বাবা। তুমি কে, আর জাকিয়াকে তুমি কিভাবে চেনো? তারপর তাকে সব খুলে বললাম। আমার কথা শুনে তিনি পুরো কান্না করে দিয়েছেন। আসলে কান্না করবেন নাই বা কেন, আদরের মেয়ে বলে কথা। আচ্ছা, আমি কাল আমার বাইকে তোমাদের ওখানে পাঠাচ্ছি ওকে আনতে। আর বাবা, তুমি আমার কত বড় উপকার করছো তা তুমি নিজেও জানো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলার কি আছে, এটা তো আমার কর্তব্য। তারপরেও এই যুগে কে কার এত বড় উপকার করে? আচ্ছা, আমি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসছি। তোমার যদি সময় থাকে একবার আমাদের এখানে এসো প্লিজ, তোমাকে আমি একটু দেখতে চাই। আচ্ছা, চেষ্টা করব।
এসো প্লিজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আসবো বলেই কল কেটে দিলাম। তাড়াতাড়ি গিয়ে জাকিয়াকে এই খুশির খবরটা জানাতে হবে। কিন্তু আমার কেন জানি খুব খারাপ লাগছে, কারণ ভালোবাসি তাকে। যদি সে হারিয়ে যায়, তাকে হারানোর ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু কি করব, ভাগ্যে লেখা থাকলে তাকে আমিই পাবো ইনশাল্লাহ। কিন্তু কিভাবে? তার আর আমার সাথে কখনো মিলবে না। কেন যে তাকে ভালোবাসতে গেলাম? আসলে আমারও কি দোষ? কখন কার কাকে ভালো লেগে যায় তা কেউই জানে না। এগুলো চিন্তা করতে করতে তার সাথে হাঁটছি। কি হলো, কি ভাবছেন? তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। ও, এইভাবে মুখ কালো করে মানুষ খুশির খবর দেয় বুঝি? তোমার বাবা কল দিয়েছিল, তোমার চাচাকে পাঠাবে কাল। অন্যদিকে মুখ ফিরে কথাগুলো বললাম, যাতে সে আমার চোখের পানি দেখতে না পায়। অনেক খুন হয়ে গেল, তার কোনো জবাব নেই। তার দিকে তাকাতেই দেখি সে মুখ কালো করে বসে আছে। আমি কেন জানি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিলাম। তাকে অনেকগুলো কিস করলাম, পাগলের মতো তাকে কিস করছি। এতগুলো কিস করার ফলে তার সাদা মুখটা একদম লাল হয়ে গেছে। তাকে দেখতে এখন লাল টমেটোর মতো লাগছে। মন চাইছে খেয়ে ফেলি। এত কষ্টের মাঝেও আমার কিভাবে যে হাসি পায় নিজেও জানি না। তাকে হারানোর শোকে মনে হয় আমার মাথাটা গেছে। কি হলো, মুখ কালো কেন তোমার? তোমার তো খুশি হওয়ার কথা। কথাটা বলতে গিয়েও আমার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? কখনো পারবো না, কিন্তু কি করব বলো, ভাগ্য খারাপ। কিন্তু আমি তো পারবো না তোমাকে ছাড়া থাকতে। কেন? কেন আবার? ভালোবাসি তাই। আরে পাগলি, গরিবকে ভালোবাসা যায় না। গরিবের কিসের ভালোবাসা? আর আমাদের সম্পর্কটা কেউই মেনে নেবে না। তুমি আমার চেয়ে ভালো বড় লোক ঘরের ছেলে পাবে, যে তোমাকে রাজ রানী বানিয়ে রাখবে। আমাকে ভুলে যাও। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি বুকের ভেতরটায় খুব ব্যথা করছে। মনে হচ্ছে কেউ কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কথাগুলো তো বলে দিলাম, কিন্তু আমি নিজেই কি তাকে ভুলতে পারবো? বাসায় গেলাম না, পুকুর পাড়ে বসে আছে। চোখ বেয়ে পানি পড়ছে। কিছুই বুঝতেছি না কি করব, কি করলে তাকে ভুলে যেতে পারবো। প্রিয় মানুষটিকে কেউ কি চাইলেই ভুলে যেতে পারে? মন চাইছে চিৎকার দিয়ে কান্না করি, কিন্তু তা করা যাবে না। নিজেকে শক্ত করতে হবে, তার থেকে একটু দূরে দূরে থাকতে হবে। না হলে তাকে ভুলতে পারাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কেন যে বোকার মতো ভালোবাসতে গেলাম। সারা রাত এখানে বসে কাটিয়ে দিলাম। সকালবেলা সবাই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তুই এখানে বসে আছিস আর আমরা তোকে খুঁজতেছি। কিরে জিহাদ, তুই এখানে একা বসে কি করছিস? আরে তেমন কিছু না, সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। মিথ্যে বললাম, কারণ তাদের বললে তারাও চিন্তা করবে। আমাদের বলে যাবে তো। আসলে তোমরা সবাই ঘুমেছিলে, তাই আর ডাকিনি। আচ্ছা চলো বাসায় যাই, আমার খুব খিদে লাগছে। বিষয়টা ঘোরানোর জন্য কথাটা বললাম, না হলে সবাই যেইভাবে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার থেকে সত্য কথাটা বের করে নেবে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? চলো চলো চলো, খুব খিদে লাগছে আমার। বলেই জোরে জোরে হাঁটা তুললাম। বাসে গিয়ে নাস্তা করছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোমরা এইভাবে তাকিয়ে থাকলে আমার পেট ব্যথা করবে তো। শুনছি জাকারিয়াকে নাকি নিতে আসছে। ও কই? ওকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলো। তুমি নাকি জাফিয়াকে বলেছো তোমাকে ভুলে যেতে? হ্যাঁ, অনেকটা জোরে আওয়াজ করে কথাটা বললাম। কিন্তু কেন? কেন আবার? আমি গরিব আর অনেক বড় লোক ঘরের মেয়ে, তার সাথে আমার মানায় না। তাদের আর কিছু বলতে না দিয়ে উঠে রুমে চলে গেলাম। খুব কান্না আসছে, কিন্তু না, আমি কান্না করব না। জিসানকে কল দিলাম, তাকে সব কথা বললাম। তারপর কিছুক্ষণ শুয়ে শুয়ে ভাবছি জাকিয়াকে নিয়ে কাটানো দিনগুলোর কথা। আবারও চোখ দুটো ভিজে এলো। এমন সময়ে মোবাইলে কল এলো, কোনো অচেনা নাম্বার থেকে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি জিহাদ? জি, আমার নাম জিহাদ। আমি জাকিয়ার চাচা। আমি তোমাদের ওখানে পৌঁছে গেছি। আচ্ছা। বলতেই গাড়ির আওয়াজ শুনলাম। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেছে মনে হচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এখন। আমি বাইর হলাম আমার কলিজাটাকে দেখার জন্য। হয়তো এইটাই আমাদের শেষ দেখা। বাইরে বের হয়ে দেখি সে চলে যাচ্ছে, মুখে কোনো হাসি নেই। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। কিন্তু কি করব, আমার তো কিছুই করার নেই। সে আমার দিকে কিছুক্ষণ মায়ার দৃষ্টিতে তাকিয়ে থেকে গাড়িতে উঠে গেল। হয়তো সে বলতে চেয়েছিল
আমাকে একবার বুকে জড়িয়ে নাও। সে চলে যাচ্ছে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চোখে মুখে অন্ধকার দেখছি। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবার চোখে পানি। কি হলো, তোমরা সবাই এইভাবে কান্না করছো কেন? সত্যি করে বল, তুই কি কাল রাতে ঘুমাসনি? অন্যদিকে ফিরে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে কথাটা বললাম। তারপর সবাই একসাথে আমায় জড়িয়ে ধরল। আমার চোখ দুটো বেয়ে পানি পড়ছে। কান্না করতে হবে না, তোমার কলিজাটা তোমারই আছে। আমরা ওর বাবার সাথে কথা বলছি, উনি তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছে এবং তিনি তোমায় তার সাথে দেখা করতে বলেছেন। কথাটা শুনে এত খুশি লাগছে যে বলছাইছে এইখানেই নাগিন নাচ দেই। কেউ যদি আমার নামে পুরো পৃথিবীটাও লিখে দিত তাতেও এত খুশি লাগতো না আমার। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চুপ, একটা থাপ্পড় দেব। আগে বল, সারা রাত ঘুমাস নাই কেন? আর এত বড় একটা কথা তুই আমাদের জানাস নাই কেন? আমার জন্য তোমাদের চিন্তায় ফেলতে চাইনি। কেন রে? আমরা কি তোর আপন, নাকি তুই আমাদের তোর পর ভাবছিস? এইভাবে বলছো কেন? আচ্ছা সরি। মনে থাকে যেন। এইবার তোমার বাবুটার সাথে কথা বলে নাও। বেচারি কাল সারা রাত কান্না করেছে। আর তোমরা সবাই চলে আসো, এখন ওকে শান্তিতে কথা বলতে দাও। সবাই চলে গেল আর আমি আমার মোবাইলটা নিয়ে কল দিলাম আমার কলিজাটাকে। মেয়েটারে কাল রাতে খুব কষ্ট দিয়েছি, আর যাওয়ার সময় একটু বুকেও নিতে পারিনি। আমিও কি করব, তখন তো আমার মাথা কাজ করছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কল দিয়েছেন? মরে গেছি কিনা তা দেখতে? আরে এমন কথা জীবনও বলবে না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না কলিজা। কেন? তুমি না বলছো তোমায় ভুলে যেতে? সরি, আর কখনো বলবো না। না, শুধু সরি বললে হবে না, কান ধরো। আচ্ছা, ধরলাম কানে। সত্যি ধরছো? তোমাকে কি মিথ্যে বলতে পারি? তাও ঠিক। এইবার 100 বার উঠবস করো। কি? আমি তো আজই মরে যাব। প্লিজ কিছু কমাও। না, কমানো যাবে না। প্লিজ প্লিজ প্লিজ। হইছে হইছে, আর বাচ্চাদের মতো কান্না করতে হবে না। 30 বার করো। আচ্ছা, আর কি করার আছে, করলাম। তারপর অনেক কষ্ট করে 30 বার উঠবস করলাম। এখন তো আমার আর চলার শক্তি নাই। কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হইছে, এবার খুশি তো? খুব কষ্ট হয়েছে তাই না? কোমর ব্যথা করছে খুব। আচ্ছা, এখনই ভালো করে দিচ্ছি। কিভাবে? তোমার মোবাইলটা কপালের কাছে আনো। কেন? কিস দেব। আচ্ছা, বলেই মোবাইলটা আমার কপালের কাছে আনলাম। এবার আমাকে দাও। আচ্ছা। এই, কাল আমার বাবা আসছে, তোমাকে তিনি দেখা করতে বলছে। আচ্ছা। এইভাবে আর অনেক কথা হলো, যা আপনাদের না বলাই ভালো। ওই, আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না। আসলে হাত ব্যথা করছে, তাই ওগুলো আর লিখিনি। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বসে আছি, এমন সময় মোবাইলে একটা কল আসলো। রিসিভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে বাবা কথা বলতে চায়। ও, দাও। জাকিয়া তার বাবাকে মোবাইল দেওয়ার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। তো কখন এলেন? কিছুক্ষণ আগে। ও, তো তুমি কখন আসছো? আগামীকাল আসবো। আচ্ছা। এইভাবে আরো অনেক কথা হলো। তারপর কল কেটে সবাইকে কথাটা বললাম। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি বড় দুলাভাই আর ছোট দুলাভাই তোর সাথে যাব। আর আমার তো গাড়ি আছে, কাল সকালে রওনা দিব। আচ্ছা। এইভাবে সারা দিন কেটে গেল। রাতে জিসানকে কল দিয়ে সব বললাম। তারপর জাকিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ডুব দিলাম ঘুমের সাগরে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিলাম জাকিয়ার চাচার বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম তাদের চাচার বাড়ির কাছাকাছি। জাকিয়ার চাচা এলেন আমাদের নিতে, কারণ আমরা তো আর তাদের বাসা চিনি না। আজ প্রায় 3 দিন পর আমি আমার কলিজাটাকে দেখছি। নীল রঙের একটা জামা পরেছে, দেখতে একদম নীল পরীর মতো লাগছে। আমি বারবার কোনা চোখে তার দিকে তাকাচ্ছি। আমাদের জন্য নাস্তা আনা হলো, নাস্তা করলাম। সবাই কথা বলছে। বাবা, তোমরা কথা বলো, আমি ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসছি।
এই মেয়ের কথা শুনে আমার মাথা ঘুরতেছে। এই মেয়ের কি লজ্জা শরম কিছুই নাই? বাবার সাথে এইভাবে কথা বলে আমি তো ভয়ে মরে যেতাম। আচ্ছা যা। কোনো মতে কষ্ট করে ওখান থেকে উঠলাম। লজ্জায় আমার অবস্থা খারাপ। বাড়ি থেকে বের হয়ে, লজ্জা করে না তোমার? বাবার সামনে মানুষ এইভাবে কথা বলে? তো কি হয়েছে? এই মেয়েটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো আমি চুপচাপ হাঁটছি দুজনে জাকিয়া চাচাদের বাগানে। খুব সুন্দর বাগানটা। আমি তার হাতটা ধরলাম। কখনো ভুলে যাবে না তো আমায়? প্রিয় মানুষকে কি কেউ ভুলে যেতে পারে? আর এই মনে একবার যাকে জায়গা দিব তাকে কখনো চাইলেও ভুলতে পারবো না। যদি কখনো চলে যাই না ফেরার দেশে, তাহলে কি ভুলে যাবে আমায়? তার কথাটা শুনে বুকের ভেতরটায় কেমন জানি করে উঠল। তার হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নিলাম। এই পাগলি, আমি বেঁচে থাকতে তোর কিছুই হতে দেব না। আর তোকে ভোলার তো প্রশ্নই ওঠে না। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোকে কখনো ভুলবো না। মনে থাকে যেন। যদি আমি মারা যাই, অন্য কাউকে তোমার মন দিয়ে দিবে না। ওইটা শুধুই আমার। আর হ্যাঁ, মনে রাখবে আমি সব সময় তোমার আশেপাশেই আছি। দূর থাক না ওইসব কথা। তোমার কোনো কিছু হবে না। আর হ্যাঁ, এই মনটা শুধু তোমার। আর এই সমস্ত কথা তুমি আমার সামনে আর কখনো বলবে না। এগুলো শুনে আমার কলিজাটা ফেটে যায়। ওকে, সরি, আর বলবো না। চলো ওইদিকে যাই। চলো। দুইজনে হাঁটতে হাঁটতে একটা কারের সামনে এসে পৌঁছালাম। কারটা কালো রঙের। আমার এমনিতেও কালো রঙের গাড়ি খুব ভালো লাগে। ওয়াও, নাইস কার। এটা কার গাড়ি? আমার চাচা গাড়িটা কিছুদিন আগেই কিনেছে। কেন, চালাতে চাও নাকি? চাবি আনবো? পারবে আনতে? তাহলে আনো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চাবি নিয়ে এক্ষুনি আসছি। বলেই সে চাবি আনতে চলে গেল। আর আমি ঘুরে ঘুরে গাড়িটা দেখছি। খুব সুন্দর কারটা। খুব দামি হবে মনে হয়। আমার অনেক দিনের ইচ্ছা এরকম একটা কার চালাবো। আর আছে ইচ্ছা পূরণ হবে ভাবতেই খুব খুশি লাগছে আমার। জাকিয়া চাবি নিয়ে চলে এলো। এই নাও চাবি। তোমার চাচা কিছু বলেনি তো আবার? আরে না, উনি কেন, কি বলবেন? আচ্ছা তাহলে তো ভালোই হলো। তোমাকে নিয়ে একটু ঘুরে আসা যাবে। ওকে চলো। বলেই দুজনে গাড়িতে উঠলাম। সে আমার পাশে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়িটা চালাতে খুব ভালোই লাগছে। আচ্ছা, অনেকদিন পর আমার স্বপ্নটা পূরণ হয়েছে। থ্যাঙ্কস। কেন? জানো, আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা গাড়ি চালাবো। আর আজ তোমার জন্য সেই ইচ্ছাটা পূরণ হলো। ও আচ্ছা। তো মহারানী কোথায় যাবেন আপনি? আচ্ছা, এখানে সুন্দর পার্ক আছে, কিন্তু একটু দূরে। আমি নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে চলো। আমি গাড়ি চালাচ্ছি। সে চুপচাপ বসে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এখন তাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। কি মায়ায় ভরা মেয়েটার মুখ। আমি মনে হয় তার মধ্যে হারিয়ে যাব। কিছুক্ষণের জন্য আমি ভুলে গেলাম যে আমি গাড়ি চালাচ্ছি। এই মেয়ের মুখের দিকে তাকিয়ে তো আমি নিজে কেউ হারিয়ে ফেলতে পারি। একটা মানুষ কি করে এত মায়াবী হতে পারে? হঠাৎ একটা তীব্র ব্যথা অনুভব করলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। আমার চোখ খুলতে খুব কষ্ট হচ্ছে। বারবার চোখের সামনে ঝাপসা ঝাপসা কিছু স্মৃতি ভেসে উঠছে। দেখছি জাকিয়াকে নিয়ে সেদিন গাড়িতে আমি তার দিকে তাকিয়ে আছি, কিন্তু তারপরে আর কিচ্ছু মনে পড়ছে না। কোনো রকমের চোখ খুলে দেখতে পেলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার আর বুঝতে বাকি রইল না যে আমাদের সেদিন কি হয়েছিল। চারিদিকে জাকিয়াকে খুঁজছি। মন চাইছে জাকিয়া জাকিয়া বলে চিল্লাতে, কিন্তু পারছি না। আমার হাত পাগুলো একটুও শক্তি পাচ্ছে না। অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করলাম, কিন্তু তাও পারছি না। অনেকক্ষণ পরে একটু শরীরের মধ্যে শক্তি পেয়েছি, তা দিয়ে জাকিয়া বলে একটা চিৎকার দিলাম। আমার এই অবস্থা দেখে একজন নার্স ডাক্তারকে ডাকতে গেলেন। ডাক্তার এসে আমায় একটা ইঞ্জেকশন দিল এবং নার্সকে বলল আমার বাড়ির লোককে খবর দিতে। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে কান্না করছে। সবাইকে দেখলেও জাকিয়াকে কোথাও দেখছি না। আমার বেকুল চোখ দুটো তাকে খুঁজছে। তাকে কোথাও দেখতে না পেয়ে আমার মনের মধ্যে অজানা একটা ভয় বাসা বেঁধেছে। এত কিছুর মাঝেও আমার একটা ভরসাকে খুঁজে পেলাম। জিসান আমার পাশে দাঁড়িয়ে আছে। জিসান, জাকিয়া কই? অক্সিজেন মাস্কটা মুখ থেকে সরিয়ে কথাটা বললাম। তার মুখ দিয়ে কোনো কথা নেই, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। কি রে দোস্ত, বলছিস না কেন? খানিকটা চিল্লিয়ে কথাটা বললাম। দোস্ত, তোর শরীর ভালো না, এইভাবে চিল্লাস না। তুই আগে বল জাকিয়া কই, আমার কলিজাটা কই, তাড়াতাড়ি বল প্লিজ দোস্ত, তাড়াতাড়ি বল। বলতে বলতে শোয়া থেকে উঠে পড়লাম। আরে উঠছিস কেন, শুয়ে থাক। না, তুই আগে বল আমার কলিজাটা কই।
আরে আপনি শান্ত হন, না হলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আরে জাকিয়াকে না পেলে আমি শান্ত হব না। বলুন না প্লিজ, আমার জাকিয়া কই? আর কিছু বলার আগেই তিনি আমাকে আরেকটা ইঞ্জেকশন দিলেন। আমার চোখ দুটো আস্তে আস্তে আবার বন্ধ হয়ে এলো। তখন আমি জাকিয়া জাকিয়া বলে ডাকছি। আবার চোখ খুলে দেখি আমার পাশে শুধু জিসান বসে আছে। আমাকে উঠতে দেখে সে বলে উঠল, কি রে উঠছিস কেন? সমস্যা নেই, এখন অনেক ভালো লাগছে। ও আচ্ছা, তাহলে উঠে বস। দোস্ত জানিস, আমার কলিজাটাকে দেখতে পারছি না, তাই আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। প্লিজ তো দুইটা পায়ে ধরি, আমাকে একটু তার কাছে নিয়ে চল, তাকে আমি একটু দেখতে চাই। দোস্ত প্লিজ, তুই না বলিস না। জিসান কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, এখন চল আমার সাথে। চল। দুজনে কেউ না দেখার মতো করে বেরিয়ে আসলাম। আমার হঠাৎ খুব কষ্ট হচ্ছে, তাই জিসান ধরে ধরে নিয়ে যাচ্ছে। রাস্তায় এসে সে আমাকে দাঁড় করিয়ে একটা গাড়ি আনলো। দুজনে গাড়িতে উঠে গেলাম। আমার খুব খুশি লাগছে। অনেকদিন পর আমি আমার কলিজাটাকে আবার দেখব। কিন্তু কয়দিন দোস্ত, আমি কয়দিন হাসপাতালে ছিলাম? 1 বছর। তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত বড় অবাক আমার জীবনেও হয়নি। কি বলিস? আমি 1 বছর হাসপাতালে ছিলাম আর আমি কিছু বুঝতেও পারিনি? বুঝবি কিভাবে? তুই তো এতদিন কোমায় ছিলি। তার কথা শুনে আমার মাথা ঘুরছে। আমি 1 বছর কোমায় ছিলাম, ভাবতেই খুব অবাক লাগছে। জাকিয়ার কি অবস্থা? সে এখন ভালো আছে তো? সেই 1 বছরে আমার সাথে কি একটা বারের জন্য দেখা করেনি? তুই একটু চুপ থাকতো। তারপর আমাদের গাড়িটা কবরস্থানের সামনে এসে থামলো। কি রে, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আমার বুকের ভেতরটা কেন জানি খুব ব্যথা করছে। আমি বুঝতে পারছি না সামনে আমার জন্য কি বিপদ অপেক্ষা করছে। আমরা এখন একটা কবরের সামনে দাঁড়িয়ে। কি রে, আমার কলিজাটা কই? আর তুই আমাকে এখানে কেন এনেছিস? এখানে তো তাকে দেখছি না। ওই দেখ, তোর জাকি এখানে শুয়ে আছে। তার কথাটা শুনে আমি ওখানেই বসে পড়লাম। নিজের সারা শরীরে নড়াচড়া করার মতো কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। কবরটার দিকে মায়ার দৃষ্টি নিয়ে তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। আর কি বা করতে পারি আমি? সে যে চলে গেছে আমায় ছেড়ে না ফেরার দেশে, যেখানে মানুষ একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। দুনিয়ার কোনো শক্তি আর চাইলেও তাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে না। নিজেকে আজ খুব দোষী মনে হচ্ছে। সেদিন যদি আমি ওই ভুলটা না করতাম, তাহলে আজ এই দিনটা আমার দেখতে হতো না। নিজের সারা শরীরের সব শক্তি দিয়ে জাকিয়া ফলে একটা চিৎকার দিলাম। জিসান আমাকে টেনে তুলে তার বুকের সাথে জড়িয়ে নিল। দোস্ত, আমি ওকে কথা দিয়েছিলাম আমি বেঁচে থাকতে তার কিচ্ছু হতে দেব না, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না। আমার কলিজাটাকে আমি নিজের হাতে খুন করেছি। সেদিন যদি আমি আর কিছু বলতে পারিনি। কান্নার জন্য মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। খুব জোরে বৃষ্টি পড়ছে। হয়তো আকাশেরও আমার কষ্ট দেখে সে না পেরে তাই সেও কান্না করছে। চল দোস্ত। সে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার যেতে ইচ্ছে করছে না আমার মায়াবিনীটাকে ছেড়ে। মন চাইছে সারা জীবন তার সাথে এখানে থেকে যাই, কিন্তু চাইলেও তো এটা সম্ভব না। এইভাবে কেটে গেল 10টি বছর। এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হলেও শুধু পরিবর্তন হয়নি তার প্রতি আমার ভালোবাসা। আমার জীবনে নতুন করে আর কাউকে আসতে দিইনি, কারণ সে বলেছিল জায়গাটা তার, সেখানে যেন অন্য কাউকে জায়গা না দিই। তার এই কথাটা রাখার চেষ্টা করছি। মাঝে মাঝে নিজের উপর নিজেই খুব অবাক হই। সবসময় মানুষ হাসানো লোকটাই আজ নিজেই হাসতে ভুলে গেছে। সবাই অনেক বলেছে তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে। আমি শুধু তাদের একটা কথাই বলেছি, প্রিয় মানুষকে কি কখনো ভোলা যায়? আর কি করেই বা তাকে ভুলবো? কারণ সে যে আমার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে বেঁচে আছে। তাকে আমি আমার প্রতিটা নিঃশ্বাসে অনুভব করি। হয়তো এভাবেই একদিন এই নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু চিরকাল বেঁচে থাকবে আমাদের ভালোবাসা।